Assalamu alaikum. Welcome to our 15th lecture of History of English Literature 2. আমরা স্যার, আপনি কি প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করে ফেলেছেন? না, এটা ক্লাস শেষ করে করব। ও, ঠিক ওকে আছে। স্যার। আমরা 20th সেঞ্চুরি ফোকাস করছি গত বেশ কিছু লেকচার ধরে। টু বি এক্সাক্ট, আমরা গত ছটা লেকচার ধরে আমরা 20th সেঞ্চুরি লিটারেচারের ইন ডেপথে আলোচনা করার চেষ্টা করছি। প্রথম দুটো লেকচার আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা প্রবেশ করেছি মডার্ন পোয়েট্রি, 20th সেঞ্চুরি পোয়েট্রিতে। সেটা নিয়ে আমরা দুটো লেকচার ইনভেস্ট করেছি। আফটার দ্যাট we have completed modern fiction in two lectures, lecture 13 and 14. আজকে আমরা শুরু করতে যাচ্ছি মডার্ন ড্রামা, 20th সেঞ্চুরি ড্রামা। আজকের লেকচারে অনেকগুলো নাম আসবে, অনেক ড্রামাটিস্টের নাম আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবার নামই যে মনে রাখতে হবে তা না। তবে কিছু কিছু ড্রামাটিস্টের নাম, কিছু কিছু নাট্যকারের নাম আমাদের মাথায় রাখা জরুরি। তাদেরটা আমি গুরুত্ব দিয়ে বলবো, আপনারা চেষ্টা করবেন তাদের নাম এবং তাদের অবদান মনে রাখার জন্য। আমাদের এই ক্লাস শুরুর টাইমটা এবং শেষের টাইমটা আজানের সময় হওয়ার কারণে দেখা যায় যে এই একটু ব্রেক নিতে হয়। একটু পরে আজানের জন্য 2 মিনিট ব্রেক নেব, ততক্ষণে অন্যরা জয়েন করতে থাকুক। আবার আমাদের ক্লাসের একদম শেষের দিকে গিয়েও একটু ব্রেক নিতে হয়, সেটা একটু কনসিডার করবেন আপনারা। ইটস ওকে স্যার। ওকে। যদি কোনো কারণে আমার স্লাইড বা কথা বুঝতে সমস্যা হয় আবার জিজ্ঞেস করবেন, আমি আবার রিপিট করবো, অসুবিধা নেই। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে ল্যাপটপ থেকে আমি তো স্ক্রিন শেয়ার করছি, ল্যাপটপের মাঝে মাঝেই কানেকশন চলে যাচ্ছে, স্ক্রিন চলে যাচ্ছে। আমাকে একটু বলবেন, একটু কাইন্ডলি মনে করিয়ে দিলে আমি ওই জায়গাটা আবার রিপিট করব আমার পক্ষে যতটুকু সম্ভব। আই উইল ট্রাই টু ক্লারিফাই এভরিথিং। সো আজকে আমরা আলোচনা করছি 20th সেঞ্চুরি অর মডার্ন ড্রামা। মডার্ন লিটারেচার, মডার্ন ইংলিশ লিটারেচার বলতেই কিন্তু আমরা বুঝাবো 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর। এবং টাইম লাইনটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া তার মৃত্যুর পর থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর্যন্ত। এই সময়টা 1901 থেকে শুরু করে 1945, কেউ কেউ বলবে 1950, 1901 সাল থেকে 1950-এর দশক, এই সময়টা আমরা বিংশ শতাব্দী বলে বিবেচনা করব। মডার্ন পিরিয়ড, মডার্ন ড্রামা। In a sense, with the witty drawing room comedies of Oscar Wilde. আধুনিক ইংরেজি নাটক, মডার্ন ইংলিশ ড্রামা কার হাত ধরে শুরু হচ্ছে? মোটামুটি বেশিরভাগ, অধিকাংশ শিল্প সমালোচকদের মতে অস্কার ওয়াইল্ডের হাত ধরেই ইংরেজি নাটক, ইংলিশ ড্রামা আধুনিক যুগে প্রবেশ করছে। অস্কার ওয়াইল্ডের নাটকগুলোকে অনেকেই ভিক্টোরিয়ান নাটকের অন্তর্ভুক্ত মনে করে থাকেন। এটা ঠিক যে অস্কার ওয়াইল্ডের কাজগুলো বেসিক্যালি ইন ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপরেও তার নাটকের মধ্যে কিছু কিছু বিষয় আছে
এই বিষয়গুলো, এই বৈশিষ্ট্যের কারণেই আমরা তার নাটকগুলোকে বলছি দে হ্যাভ পটেনশিয়ালস টু রিগার্ড অ্যাজ মডার্ন ড্রামা। তার নাটকগুলোকে কন্টেম্পোরারি ক্রিটিকরা বলছেন উইটি ড্রয়িং রুম কমেডি। উইটি ড্রয়িং রুম কমেডি। উইটি কমেন্টস, উইট, উইট বলতে বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তার অনেকটাই প্রদর্শন আমরা বলতে পারি। যে মূল চরিত্রগুলো তাদের কতখানি বুদ্ধি আছে সেটা তারা জাহির করতে থাকে। সেটিংটা মূলত হয় ড্রয়িং রুম, একটা বৈঠকখানার মতো, যেটা আপনারা জানেন। ড্রয়িং রুম, প্রতিটা আমাদের তো বাসায় বাসায় এখন বলা হয় হচ্ছে লিভিং রুম, লিভিং রুম বলে। ভিক্টোরিয়ান পিরিয়ডে বলা হতো ড্রয়িং রুম। এখনো অনেক বাসায় যেখানে সোফা টিভি থাকে, সেই যেখানে সবাই একত্রে গল্প গুজব করে, সেটাকে ড্রয়িং রুম বলেই থাকে, ড্রয়িং রুম, লিভিং রুম। অস্কার ওয়াইল্ডের বেশিরভাগ নাটকেরই সেটিংটা হচ্ছে ড্রয়িং রুম। বৈঠকখানায় বসে বিশিষ্ট ব্যক্তিরা তারা বিভিন্ন রকম বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে থাকেন, এবং তাদের কথার মধ্য দিয়ে তাদের ইন্টেলেকচুয়ালিটি এবং তারা কতখানি আধুনিক, তারা কতখানি রুচিশীল সেটা বহিঃপ্রকাশ করতে থাকে। অস্কার ওয়াইল্ড তার এই স্পেশাল উইট, তার এই সিগনেচার উইট এর মাধ্যমে সবার কাছে সুপরিচিত। কেউ কেউ অস্কার ওয়াইল্ডকে ইনফেমাস বলে আখ্যায়িত করেন, অনেক সময় কুখ্যাত। কারণ অস্কার ওয়াইল্ড তার প্রচলিত চিন্তা ভাবনা থেকে অনেকটাই আলাদা, তার চিন্তা ভাবনা অনেকটা র্যাডিক্যাল। তাহলে আধুনিক নাটক বলতেই আমরা প্রথমে অস্কার ওয়াইল্ডের ড্রয়িং রুম কমেডি গুলো বলছি, উইটি ড্রয়িং রুম কমেডি। তবে অস্কার ওয়াইল্ডের যে ধারা, ওনার যে স্টাইল, এই স্টাইলে পরবর্তীতে খুব বেশি নাট্যকার তারা নাটক লিখতে উৎসাহী হননি, এবং অস্কার ওয়াইল্ডের কোনো ড্রামাটিক স্কুল, তার ভক্তদের মধ্যে এমন কোনো ট্রেন্ড তারা তৈরি করে যেতে পারেননি। ওয়াইল্ড ফাউন্ডেড নো ড্রামাটিক স্কুল। মূল মানে অস্কার ওয়াইল্ডের যে স্টাইল, এই স্টাইলে বুদ্ধিমত্তা উনি বহিঃপ্রকাশ ঘটাতেন। তার উইট ওয়াজ পার্সোনাল অ্যান্ড জেনারেটিভ অফ প্যারাডক্সেস ফর দেয়ার ওন সেক। তার বেশিরভাগ যে তার যে নাটকের রসবোধ, উইট, পার্সোনাল টাইপ, মানে অস্কার ওয়াইল্ডের নিজস্ব একটা ভঙ্গি ছিল, নিজস্ব একটা স্টাইল ছিল, এবং তার সংলাপগুলোর মধ্যে একটা প্যারাডক্স, একটা অদ্ভুত প্যারাডক্স এর উপর উনি কাজ করতেন। এরকম প্যারাডক্স নিয়ে স্টাডি এর আগে আমরা অন্য কোনো ড্রামাটিস্টের মধ্যে দেখিনি। প্যারাডক্স মানে কি? প্যারাডক্স আপনারা আশা করি জানেন। প্যারাডক্সের সংজ্ঞা কেউ দিতে পারবেন? প্যারাডক্স মানে কি? প্যারাডক্স। স্যার, জি, স্যার, কোন মায়েটা জানি জিজ্ঞেস করলেন, আরেকবার একটু বলবেন স্যার, কাটা কাটা আসছে, মানে শুনতে প্যারাডক্স, পাইনি। প্যারাডক্স। প্যা- প্যারাডক্স স্যার, ইটস স্যার অন কাইন্ড অফ, মানে যেটা বিরোধী যে ব্যক্তি বা বস্তু, মানে অপোজিট যেগুলা বা কূটনীতিক বিষয় আসে, এগুলাকেই তো স্যার বোঝায় মেইনলি। আচ্ছা, সহজ করে বলতে গেলে প্যারাডক্স
সারফেস লেভেলে একটা স্টেটমেন্টকে অবাস্তব মনে হয়, একেবারে অবাস্তব, মিথ্যা মনে হয়। কিন্তু আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, সেই অ্যাপারেন্ট ফলস সম্ভব, প্যারাডক্স। প্যারাডক্স হচ্ছে surface level, in surface level it seems to be absurd, but if we think deeply, if we think carefully, we will find it deep meaning inside this apparently absurd statement. আপাত দৃষ্টিতে এটাকে অসম্ভব মনে হতে পারে, কোন একটা স্টেটমেন্ট, কোন একটা বক্তব্যকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে অসম্ভব। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও আমরা একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে আমরা খুঁজে পাবো যে না, এর মধ্যে আসলে গভীর সত্য লুকানো আছে। এই ধরনের স্টেটমেন্টকে বলা হয় প্যারাডক্স। এবং এইরকম স্টেটমেন্ট আমরা অস্কার ওয়াইল্ডের নাটকে প্রচুর পরিমাণে দেখতে পাই। ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট, অস্কার ওয়াইল্ডের বিখ্যাত নাটক। এই নাটকটা যদি আপনারা দেখেন, আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন যে এখানে প্রচুর ডায়লগস আপনি পাবেন। এই ডায়লগ গুলো অস্কার ওয়াইল্ডের যে প্রখর বুদ্ধিমত্তা, তার যে প্রখর বুদ্ধিমত্তা, তার প্রতিটা স্বাক্ষর বহন করে এই সংলাপগুলো। তাহলে আমরা অস্কার ওয়াইল্ডের যে ড্রয়িং রুম কমেডি গুলো, এগুলোর বিশেষত্ব হচ্ছে অস্কার ওয়াইল্ডের স্পেশাল উইট, তার যে রসবোধ, বুদ্ধিমত্তা। এবং এখানে এই যে তার ব্যক্তিগত প্রতিভা, অস্কার ওয়াইল্ড একজনই, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি। এবং অস্কার ওয়াইল্ডের যে স্টাইল, এটা অন্য আর কেউ অনুকরণ করতে পারেনি। অস্কার ওয়াইল্ড, তাহলে নামটা মনে রাখবেন। ইন মডার্ন ড্রামা, at first the name we should remember, that is অস্কার ওয়াইল্ড। কেন আমরা তাকে মনে রাখছি, তার অবদানটা কি? উনি মডার্ন ড্রামায় নিয়ে আসলেন উইটি ড্রয়িং রুম কমেডি। উনার নাটকে আপনি সেটিং এর খুব বেশি ভ্যারাইটি দেখবেন না। দেখবেন একটা ড্রয়িং রুম, নর্মাল বাড়ি ঘর, এখন যে যে ঘরগুলোকে বলা হয় লিভিং রুম, সেই ড্রয়িং রুমে বেশ কিছু চরিত্র তারা একসাথে বসে তারা গল্প করছে, এবং তাদের গল্পের মাধ্যমেই যে কমেডি, সেটা ফুটে উঠছে। ডায়লগ গুলোর মধ্যেই স্পেশালিটি, অস্কার ওয়াইল্ড স্পেশালিটি ইন ইটস ডায়লগস। ডায়লগের মধ্যে রসবোধ, বুদ্ধিমত্তা, পার্সোনাল উইট, প্যারাডক্স, এই বিষয়গুলো উনি চমৎকার ভাবে হাজির করবেন। অস্কার ওয়াইল্ডের বেশ কিছু বিখ্যাত নাটক আছে। ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট বললাম, আরেকটা বিখ্যাত নাটক আছে, কেউ বলতে পারবেন নাম? একটা পোর্ট্রেট নিয়ে তার একটা বিখ্যাত নাটক আছে। মনে করতে থাকেন আপনারা, পরে ওটাতে আমরা আবার ফেরত আসবো। তাহলে প্রথম যে নামটা আমরা মনে রাখবো আধুনিক ইংরেজি নাটকে, ইন মডার্ন ইংলিশ ড্রামা, দ্যাট ইজ অস্কার ওয়াইল্ড। এরপর আমরা দ্বিতীয় যার নাম আমাদের মনে রাখতে হবে, উনি জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ, জে.বি. শ। অনেকেরই পরিচিত থাকার কথা, জর্জ বার্নার্ড শর নাটক আপনাদের পড়া থাকার কথা। যারা ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার ড্রামা করেছেন, দ্য ম্যান। আর যারা 20th সেঞ্চুরি লিটারেচার ট্রু করেছেন, তারা জানেন জর্জ বার্নার্ড শর একটি নাটক, ম্যান অ্যান্ড সুপারম্যান। জর্জ বার্নার্ড শ, উনি মডার্ন ইংলিশ ড্রামা, 20th সেঞ্চুরি ইংলিশ ড্রামা এক বিশিষ্ট নাম, বিশিষ্ট ব্যক্তি। কাইন্ড অফ উইট ইনটু ড্রামা। অস্কার ওয়াইল্ডের উইটটা যেমন ছিল,
জর্জ বার্নার্ড শর যে উইট, তার যে বুদ্ধিমত্তা, রসবোধ, সেটা একটু অন্যরকম। শেভিয়ান উইট, শেভিয়ান স্টাইল। জর্জ বার্নার্ড শ, ওনাকে বলা হয় দ্য সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার। প্রথম সবচেয়ে গ্রেট কাকে বলা হয়? দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। If William Shakespeare is the greatest English dramatist of all time, then George Bernard Shaw will be the second greatest dramatist of all time. গুরুত্বের দিক থেকে, according to significance, George Bernard Shaw is second to William Shakespeare. শেক্সপিয়ারের পরেই যাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় উনি শ। জর্জ বার্নার্ড শ উনি পণ্ডিত ছিলেন, নাটক নিয়ে তার বিস্তর পড়াশোনা। এমন কোন নাটক নাই যা তিনি স্টাডি করেননি, এমন কোন নাটকের স্টাইল নাই যা তিনি স্টাডি করেন। হি ওয়াজ আ পণ্ডিত ইন ইংলিশ ড্রামা। পণ্ডিত, এটা কিন্তু এখন ইংলিশ শব্দ হয়ে গেছে, পণ্ডিত। জর্জ বার্নার্ড শো ইজ আ পণ্ডিত ইন ইংলিশ ড্রামা। কথা বলেন বা এলিজাবেথান ড্রামা বলেন বা পোস্ট এলিজাবেথান ড্রামা, রেস্টোরেশন ড্রামা, সব রকম নাটকের টেকনিক, স্টাইল সবকিছু তার নখদর্পণে। এবং তার এই স্কিল, দ্য স্কিল অ্যাজ এ ড্রামাটিস্ট, এটা আরো বেশি অ্যাপ্রুভ করা হয়, সবাই আরো বেশি সম্মান করে। একজন ক্রিটিক ছিলেন, নাট্য সমালোচক ছিলেন। উনি একই সাথে নাট্যকার ছিলেন, একই সাথে নাট্য সমালোচক ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং উনি ওনার নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেন, সোসাইটির বিভিন্ন ইস্যু। বিনোদনে ভরপুর। জর্জ বার্নার্ড শ, ওনার নাটক অ্যাবসলিউটলি এন্টারটেইনিং। একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার নাটকগুলো এন্টারটেইনিং হয়ে থাকে, একদম দর্শককে চুম্বকের মতো ধরে রাখে। উনি যে শুধু এন্টারটেইনমেন্টই দিয়ে গেছেন তা না, উনি বিনোদনের মাধ্যমে জর্জ বার্নার্ড শ জর্জ বার্নার্ড শ উনি নাটকের মাধ্যমে হি মাস্টারফুলি কম্বাইন্ড ফিলসফি এন্ড কমেডি। দর্শন এবং এই কমেডি নাটক, এই দুটোকে বেশ দক্ষতার সাথে উনি কম্বাইন করে দর্শকদের সামনে তুলে ধরলেন। এটা কিন্তু সহজ কথা না। জর্জ বার্নার্ড শ উনি নাটককে ব্যবহার করলেন তার দার্শনিক মতবাদগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে। মানুষ তার দার্শনিক মতবাদগুলো সম্পর্কে জানলো বিনোদনের মাধ্যমে। So through entertainment, George Bernard Shaw tried to teach something. এই জন্য জর্জ বার্নার্ড শ যে থিয়েটারটা প্রতিষ্ঠা করেছিলেন তাকে বলা হতো থিয়েটার অফ আইডিয়াস। জর্জ বার্নার্ড শ, ওনার উদ্দেশ্য ছিল নাটকের মাধ্যমে, নাটকের বিনোদনের মাধ্যমে দর্শকদের কাছে তার দার্শনিক মতবাদগুলোকে পৌঁছে দেয়া। তার বেশিরভাগ দার্শনিক মতবাদগুলোই বেশ আক্রমণাত্মক ছিল। সেটা কেমন? জর্জ বার্নার্ড শ, হিজ প্রভোকেটিভ প্যারাডক্স। একটু আগে আমরা অস্কার ওয়াইল্ডের বিষয়ে কথা বলতে সময় এক ধরনের প্যারাডক্সের কথা বললাম। অ্যাবসার্ড মনে হচ্ছে যে অবাস্তব কথা বলছে। হঠাৎ করে শুনলে মনে হবে, সারফেস লেভেলে শুনলে মনে হবে
যে অস্কার ওয়াইল্ড একেবারে অবাস্তব সব কথা বলছে, কিন্তু ভালো করে শুনলে, ভালো করে ভাবলে, ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা বুঝতে পারি যে না, এই কথাগুলো আসলে অবাস্তব না, এগুলো কথার মধ্যে গভীর যুক্তি লুকানো আছে। এটা ছিল অস্কার ওয়াইল্ডের প্যারাডক্স। জর্জ বার্নার্ড শর প্যারাডক্সটা কেমন ছিল? তারটা ছিল প্রভোকেটিভ প্যারাডক্স। সাধারণ মানুষ যখন জর্জ বার্নার্ড শর প্যারাডক্স গুলো শুনতো, তখন তারা অফেন্ডেড হতো, তখন তারা অফেন্ডেড হতো। ফ্রিকুয়েন্টলি যারা দর্শক তারা অফেন্ডেড ফিল করতো। কেন? জর্জ বার্নার্ড শর বেশিরভাগ চিন্তা ভাবনাই ছিল আক্রমণাত্মক। সাধারণ মানুষরা তারা অফেন্ডেড হতো, তারা হঠাৎ করে তারা ঘাবড়ে যেত, কারণ অনেকটাই র্যাডিক্যাল ছিল জর্জ বার্নার্ড শর চিন্তাধারা। সেটা কেমন? এই স্লাইডে দেখবেন হাইলাইট করা আছে জর্জ বার্নার্ড শর টেন্ডেন্সিটা কি ছিল। আমি আবার সিলেক্ট করছি। জর্জ বার্নার্ড শ, his provocative paradox that was meant to tease and disturb, to challenge the complacency of the audience. বিশেষ করে জর্জ বার্নার্ড শর নাটকগুলো ছিল ভিক্টোরিয়ান দর্শকদের উদ্দেশ্যে। এমন কিছু বিষয় উনি উনার নাটকের মাধ্যমে হাজির করতেন যেটা সাধারণ ভিক্টোরিয়ান দর্শকদের মনে প্রবলভাবে নাড়া দিত, কখনো কখনো প্রবলভাবে আঘাত করত। উনি টিজ করতেন, ডিস্টার্ব করতেন। ভিক্টোরিয়ান যে অ্যাটিচিউড, ভিক্টোরিয়ান ডেকোরাম, যেটা আমরা আলোচনা করেছিলাম মিডের আগে, ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান ডেকোরাম, এই যে ভিক্টোরিয়ান অ্যাটিচিউড এসে প্রবলভাবে সেই ভিক্টোরিয়ান স্পিরিটে আঘাত করলেন, আক্রমণ করলেন। জর্জ বার্নার্ড শো বলতে গেলে প্রায় আক্রমণ করলেন, ভিক্টোরিয়ানিজমের উপর আঘাত হানলেন, আক্রমণ করলেন। টু চ্যালেঞ্জ দ্য কমপ্লেসেন্সি অফ দ্য অডিয়েন্স। ভিক্টোরিয়ান পিপলদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি কাজ করত। কিরকম সন্তুষ্টি? যে দে আর দ্য গ্রেটেস্ট রেস অন আর্থ, তারাই সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সভ্য জাতি, সুসভ্য জাতি। শুধু তাই না, ভিক্টোরিয়ানরা এটাও মনে করতো যে পুরো পৃথিবীকে সভ্য করার দায়িত্ব তাদের। দে হ্যাভ দেয়ার, তাদের গুরু দায়িত্ব দিয়েছে গড। তাদের কাজ কি? তাদের এই সভ্যতা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়া। এই যে তাদের স্মাগ কমপ্লেসেন্সি, তাদের মধ্যে যে এই যে অতিরিক্ত সন্তুষ্টি, অতিরিক্ত অহংকারী বলতে পারি, যে এই যে প্রাইড অফ ভিক্টোরিয়ানিজম, জর্জ বার্নার্ড শ তার নাটকের মাধ্যমে প্রবলভাবে আঘাত করলেন। ভিক্টোরিয়ান সমাজের যে ভণ্ডামি, হিপোক্রেসি, সেটার মুখোশ তিনি টেনে খুলে ফেললেন। জর্জ বার্নার্ড শ উনি ভিক্টোরিয়ান সোসাইটির যে দুর্বলতা সেটা সবার সামনে উন্মোচন করলেন। এমন ভাবে উনি ভিক্টোরিয়ান সোসাইটির হিপোক্রেসি গুলো সবার সামনে ধরিয়ে দিলেন যে সেটা সবাই গ্রহণ করতে পারলো না। ইট ওয়াজ টু মাচ ফর সাম অফ দ্য অডিয়েন্স। কখনো কখনো সেটা আক্রমণাত্মক হয়ে গেল। জর্জ বার্নার্ড শ, তার নামটা আমরা কেন মনে রাখবো? জর্জ বার্নার্ড শ, দ্য ভিক্টোরিয়ান সোসাইটি, উনি সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। নাটককে উনি ব্যবহার করেছেন সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে। জর্জ বার্নার্ড শো used modern drama as a weapon to change the society. এটা তার উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যে বলা হয় ডিসকাশন প্লে, আলোচনা ভিত্তিক নাটক। মানে এই নাটকগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আলোচনার মাধ্যমে, ইন্টেলেকচুয়াল ডিসকাশনের মাধ্যমে দর্শকদের চোখ খুলে দেয়া, মনের ভিতরে প্রবেশ করা। Discussion plays were given dramatic life through the mastery of theatrical techniques. জর্জ বার্নার্ড শ, উনি ছিলেন মাস্টার অফ থিয়েট্রিক্যাল টেকনিক্স। ইংলিশ থিয়েটারের যাবতীয় টেকনিক ছিল তার নখদর্পণে। হি ওয়াজ এক্সপার্ট। শেক্সপিয়ারের নাটক বলেন, থমাস কিডের নাটক বলেন,
ক্রিস্টোফার মার্লো, তারপর এইদিকে রেস্টোরেশন পিরিয়ডে যারা ছিলেন সবার টেকনিক, ইভেন ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান যারা নাট্যকার তাদের সবার টেকনিক তিনি স্টাডি করেছেন। থিয়েট্রিক্যাল টেকনিকের দিক থেকে জর্জ বার্নার্ড শ ছিলেন মাস্টার, এবং এই দিক থেকে তার তুলনা কেউ না আশেপাশে, জুডি মেলাভার। অস্কার ওয়াইল্ডের থেকে মানের দিক থেকে জর্জ বার্নার্ড শ কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড। অস্কার ওয়াইল্ডের সাথে যদি তুলনা করেন তাহলে জর্জ বার্নার্ড শ উনি কিন্তু অনেক বেশি সুপেরিয়ার থিয়েট্রিক্যাল টেকনিকের দিক থেকে, ভাষা দক্ষতা, নাটকের গুণাবলী, সব দিক থেকে অস্কার ওয়াইল্ডের থেকে জর্জ বার্নার্ড শর নাটক অনেক বেশি ম্যাচিউরড। এমনিতে তো আর তাকে সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম বলা হয় না, সর্বকালের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নাট্যকার ইংরেজি সাহিত্যে। এখন একটু আগেই বললাম যে উনি কিভাবে এত টেকনিক শিখলেন। এই যে উনাকে বলছি আমরা মাস্টার অফ থিয়েট্রিক্যাল টেকনিক, কেন? কারণ that he learned during his years as a dramatic critic, বহু বছর তিনি নাটকের সমালোচনা করেছেন। উনি একজন বিখ্যাত নাট্য সমালোচক, one of the most significant dramatic critic in English literature। উনি শুধু নাটক লিখেছেন তাই না, উনি একজন নাট্য সমালোচক হিসেবে one of the greatest। তার মানে সব দিক থেকেই উনি জানতেন যে প্রচলিত নাটকের দুর্বলতা কোথায় ছিল, প্রচলিত নাটকগুলো, সেই নাটকগুলোর দুর্বলতা কোথায় ছিল এটা উনি ভালো করেই জানতেন, এবং সব দিক থেকে মোটামুটি he was a master. In his general attitudes, he represents the anti-Victorianism, যেটা আমরা কিন্তু বারবার বলে আসছি। গত 6 লেকচার ধরে আপনাদেরকে কিন্তু এই ইনফরমেশনটা দিয়ে যাচ্ছি যে যাদেরকে আমরা মডার্ন বলে এস্টাবলিশ করছি, কারণ তার মধ্যে আমরা অ্যান্টি ভিক্টোরিয়ান কিছু অ্যাটিটিউড স্পষ্টভাবে লক্ষ্য করছি। His first and some of his best plays belongs to 1890s. জর্জ বার্নার্ড শর সেরা নাটকগুলো, সর্বশ্রেষ্ঠ নাটকগুলোর কথা যদি আমরা চিন্তা করি, এগুলো তিনি লিখেছেন 1890-এর দশকে, মানে বিংশ শতাব্দী শুরু হওয়ার ঠিক আগের দশক, ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে। সেই জন্য অনেকেই হয়তোবা জর্জ বার্নার্ড শকে ভিক্টোরিয়ান ড্রামাটিস্ট না বললেও ঊনবিংশ শতাব্দীর নাট্যকার বলে থাকেন, কিন্তু তার নাটকের যে রেট্রোস্পেক্ট, পরবর্তী আলোচনা, এটা আমরা পেয়েছি বিংশ শতাব্দীতে। সুতরাং জর্জ বার্নার্ড শ উনি ঊনবিংশ শতাব্দীর শেষের দশকে নাটক লিখলেও তাকে আমরা কেন বিংশ শতাব্দীর নাট্যকার বলছি? কারণ ওনার নাটকের যে বিশেষত্ব সেটা কিন্তু আমরা 20th সেঞ্চুরিতে এসেই বুঝতে পারছি। সেজন্যই আমরা তাকে মডার্ন ড্রামাটিস্ট বলে বলছি। তাকে আমরা ভিক্টোরিয়ান ড্রামাটিস্ট বলবো না, কারণ উনি ছিলেন অ্যান্টি ভিক্টোরিয়ান। ওনাকে আমরা মডার্ন ড্রামাটিস্ট বলতে পারি। মডার্ন ড্রামাটিস্ট কোন দিক থেকে বলবো? মডার্ন ড্রামাটিস্ট আমরা তাকে সেদিক থেকেই বলবো যে উনি নাটককে ব্যবহার করেছেন সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে। সমাজের অসঙ্গতি, রাজনৈতিক বিভিন্ন ইস্যুগুলো উনি ওনার নাটকের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। ওনার নাটক শুধু যে দারুণভাবে উপভোগ, এন্টারটেইনিং, তার নাটক যে বিনোদনে ভরপুর এই বিষয়ে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু উনি বিনোদনের সাথে সাথে আমাদেরকে নানা রকম গুরুত্বপূর্ণ দার্শনিক বিষয়গুলো শেখানোর চেষ্টা করেছেন। উনি ওনার কিছু ফিলোসফিক্যাল মেসেজ নাটকের মাধ্যমে আমাদের কাছে দেওয়ার চেষ্টা করেছেন। জর্জ বার্নার্ড শ গেলেন। এবার আমরা নেক্সট স্লাইডে যাই, in our slide 2. Other attempts by which 20th century dramatists to debate social questions on the stage. শুধুমাত্র জর্জ বার্নার্ড শ
উনি যে সমাজের অসঙ্গতি তুলে ধরেছেন, সমাজের ভণ্ডামিগুলোর মুখোশ খুলে দিয়েছেন তাই না, আরো অনেক সোশ্যাল কোয়েশ্চেন অন দ্য স্টেজ আরো অনেকেই চেষ্টা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জন গলসওয়ার্দি। জন গলসওয়ার্দি জন গলসওয়ার্দি জন গলসওয়ার্দির নাম মনে রাখা এটা বাধ্যতামূলক না, যদি আপনারা পারেন মনে রাখবেন। তবে জর্জ বার্নার্ড শ উনার নাম মনে রাখতেই হবে, অস্কার ওয়াইল্ডের নাম মনে রাখতেই হবে। অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, এদের নাম মনে রাখতেই হবে। তারপর অপশনাল হচ্ছে জন গলসওয়ার্দি। জন গলসওয়ার্দিরা ওনারা কি করেছিলেন? দে, like George Bernard Shaw, they also tried to question the incongruities of Victorian society. ভিক্টোরিয়ান সমাজের নানা অসঙ্গতি তারা তুলে ধরার চেষ্টা করেছেন। জন গলসওয়ার্দি ওনার নামটা কেন আমরা নিলাম? কারণ হিজ ড্রামাস, তার নাটকগুলো, those deserve respect for their humanity and intelligence. জন গলসওয়ার্দির নাটকের মধ্যে যে মানবতাবোধ, নাটকের মাধ্যমে উনি মানবতার পক্ষে কথা বলেছেন এবং তার নাটকে একটা বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাই, বুদ্ধিমত্তার ছাপ খুঁজে পাই। সেই দিক থেকে জন গলসওয়ার্দির নাম উল্লেখযোগ্য। Sometimes for their theatrical craftsmanship, even নাটকের যে টেকনিক, স্কিলের দিক থেকেও জন গলসওয়ার্দিকে অনেকেই মনে রেখেছেন। বাট আমরা যদি জর্জ বার্নার্ড শর সাথে তুলনা করি, শর সাথে তুলনায় জন গলসওয়ার্দি ততটা দক্ষ ছিলেন না। বাট এটা অবশ্য পরে লেখাই আছে দেখবেন, বাট দে ল্যাক জর্জ বার্নার্ড শ উনি লেজেন্ড, ব্যাপারে কোনো প্রশ্ন হবে না। জর্জ বার্নার্ড শ উনার যে ডায়লগ, শেক্সপিয়ারের নাটকের ডায়লগ যেমন মানুষের মুখে মুখে, জর্জ বার্নার্ড শর নাটকের ডায়লগ মানুষের মুখে মুখে। এবং জর্জ বার্নার্ড শ এত অদ্ভুত ভাবে মানুষকে বিনোদনে ভরিয়ে রাখতে পারতেন, মানুষ খুব এনজয় করতো জর্জ বার্নার্ড শর নাটক। সেই দিক থেকে জন গলসওয়ার্দি অনেকটা জর্জ বার্নার্ড শর ছায়াতেই পড়ে গেল। জন গলসওয়ার্দি ওই সময় আরেকটা মাইনর নেম ইন মডার্ন ড্রামা, কিন্তু জর্জ বার্নার্ড শর সাথে তুলনায় এরা কেউই অতটা উল্লেখযোগ্য না। অস্কার ওয়াইল্ডের নাম আমরা কেন মনে রাখলাম? কারণ he was one of the first dramatists to design drama in modern style, in modern attitude. জর্জ বার্নার্ড শ তো প্রথমে ক্রিটিক ছিলেন, সমালোচক ছিলেন। জর্জ বার্নার্ড শ মঞ্চস্থ করছেন, নাটক স্টেজে মঞ্চস্থ করছেন। তারপর জর্জ বার্নার্ড শ ক্রিটিক, সমালোচনা করতে করতে নিজেই নাট্যকার হয়ে গেলেন এবং পাশাপাশি জন গলসওয়ার্দি উনিও নাটক লিখছেন মানবতার পক্ষে। উনি নাটক লিখে যাচ্ছেন, সমাজের অসঙ্গতি উনি তুলে ধরছেন গলসওয়ার্দি। এরা ছিল তখনকার সময় ব্রিটেনে উল্লেখযোগ্য তিনটি নাম: অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, জন গলসওয়ার্দি। অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, জন গলসওয়ার্দি। এবার আমরা চলে আসি আয়ারল্যান্ডে। আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের বেশ স্বাতন্ত্র্য পরিচয় লাভ করতে চাচ্ছিল, স্বাতন্ত্র্য। সেটাই আমরা পরে এখন আলোচনা করতে যাচ্ছি। উই মাস্ট টার্ন টু আয়ারল্যান্ড। এখন আমরা আমাদের মনোযোগ আয়ারল্যান্ডের দিকে নিয়ে যাই, টু ফাইন্ড অ্যানাদার রিয়েলি ইমপ্রেসিভ ভ্যারাইটি অফ ড্রামাটিক অ্যাক্টিভিটি। আয়ারল্যান্ডে বেশ দারুণ দারুণ কাজ হচ্ছে,
আইরিশ লিটারেচার ড্রামার দিক থেকে এগিয়ে যাচ্ছে। দ্য আইরিশ লিটারারি থিয়েটার ওয়াজ ফাউন্ডেড ইন 1899, 1899 সাল। বাংলা সাহিত্যে এই সালটা গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। 1899 সাল। কাজী নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করছেন, তখন আয়ারল্যান্ডে ওদের একটা লিটারারি থিয়েটার প্রতিষ্ঠা হচ্ছে। এদের ওয়ান অফ দ্য লিডার, একজন নেতৃত্ব স্থানীয় ছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস। ইয়েটস এর নাম আমরা পড়েছি মডার্ন পোয়েট্রিতে। ইয়েটস এর কথা আমরা বলেছিলাম যে ইয়েটস নিজেই ইংরেজি কবিতার ইতিহাস। ডব্লিউ.বি. ইয়েটস শুধুমাত্র একজন সার্থক কবি ছিলেন তাই না, উনি একজন সার্থক নাট্যকারও ছিলেন। ডব্লিউ.বি. ইয়েটস উনি সবার আগে তার পরিচয়, উনি একজন আয়ারল্যান্ডের একজন কবি। উনি কবিতার পাশাপাশি নাটকে মনোনিবেশ করলেন, নাটকে মনোযোগ দিচ্ছেন। ইয়েটস বেশ কিছু নাটক পরিচালনা করলেন। তার নাটকগুলোর মধ্যে একটা আর্লি প্লে, দ্য কাউন্টেস ক্যাথলিন। কাউন্টেস ক্যাথলিন এটা উইলিয়াম বাটলার ইয়েটস এর একটা নাটক। এই নাটকটা ছিল এই আইরিশ লিটারারি থিয়েটারের প্রথম প্রোডাকশন এবং বেশ সাড়া ফেলে দিল যে আয়ারল্যান্ডে বেশ ভালো কিছু কাজ হচ্ছে। উইলিয়াম বাটলার ইয়েটস শুধু ভালো ভালো কবিতা লিখেছেন তাই না, উনি বেশ কিছু ভালো চমৎকার চমৎকার নাটক লিখছেন। ডব্লিউ.বি. ইয়েটস সাড়া ফেলে দিলেন চারদিকে। ইয়েটস এর সাথে আর কারা কারা ছিলেন? ইয়েটস এর সাথে ছিলেন লেডি গ্রেগরি, জর্জ মুর, এডওয়ার্ড মার্টিন। দে ওয়ান্টেড টু মেক এ কন্ট্রিবিউশন টু আইরিশ লিটারারি রিভাইভাল। এই আয়ারল্যান্ডে যে সাহিত্যের একটা জোয়ার শুরু হলো, পুনর্জাগরণ। আইরিশরা শুধুমাত্র পলিটিক্যাল দিক থেকেই যে স্বাধীনতা চাচ্ছে তা না, তারা সাহিত্যের দিক থেকেও একটা নিজস্বতা, স্বাতন্ত্র্য তারা প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। দে আর ট্রাইং টু এস্টাবলিশ আইরিশ লিটারারি রিভাইভাল, আইরিশ সাহিত্যের পুনর্জাগরণ। বাট দে ওয়ার ইনফ্লুয়েন্স অলসো বাই ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার ইন লন্ডন। কিন্তু অনেকেই বলে থাকেন যে এই যে আইরিশ থিয়েটার, তারা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স বাই ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার ইন লন্ডন। লন্ডনের যে ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার, তারা এই থিয়েটার থেকে অনেকটাই ইনফ্লুয়েন্স, মানে অনেক কিছু তারা কপি করছে। এই ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার ইন লন্ডন এটা ফাউন্ডেড হয়েছিল 1891 সালে। তার 8 বছর পর কিন্তু এই ওদের লিটারারি থিয়েটার হয়, এস্টাবলিশ হয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। In 1902, 1902 সাল, the Irish Literary Theatre was able to maintain a permanent all-Irish company and change its name to Irish National Theatre. 1902 সালে আইরিশ ন্যাশনাল থিয়েটার নামে আত্মপ্রকাশ করে। প্রথমে কি নাম ছিল? প্রথম নাম ছিল 1899 সাল। 1899 সালে নাম ছিল আইরিশ লিটারারি থিয়েটার। তার 3 বছর পর নামটা চেঞ্জ হয় আইরিশ ন্যাশনাল থিয়েটার, which moved in 1904. 1904 সালে এটার নাম হয়ে যায় অ্যাবি থিয়েটার, by which name it has since been known. এখন পর্যন্ত সবাই সেটাকে অ্যাবি থিয়েটার নামেই চেনে। মানে নাম পরিবর্তন হচ্ছে, যদিও নাম পরিবর্তন হচ্ছে, কোয়ালিটির দিক থেকে খুব বেশি পরিবর্তন হচ্ছে কি? আমরা নেক্সট পয়েন্টে দেখি। Many of the plays produced at the Abbey Theatre were only of local and temporary interest. Abbey Theatre ওরা যে নাটকগুলো মঞ্চস্থ করত, বেশিরভাগই হচ্ছে আঞ্চলিক, ওদের এলাকা ভিত্তিক যে রুচি, আয়ারল্যান্ডের যে নিজস্ব রুচি, সেই রুচির প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তাদের থিয়েটারে। মানে মানুষ যে ধরনের নাটক পছন্দ করত, বিশেষ করে পিপল, সাধারণ মানুষের কথা চিন্তা করে তো তারা নাটক লিখবে। নাটক বিষয়টা এমন, যদি মানুষ নাটক দেখে তবে নাটক চলবে, মানুষ যদি নাটক না দেখে সেই নাটক চলবে না। নাটকে কিন্তু ওইরকম ড্রামাটিক পরিবর্তন আনা খুব কঠিন। 19 থেকে 20 হলেই দেখবেন একটা মানুষও নাই, দর্শক সারি শূন্য, গ্যালারি ফাঁকা, কেউ দেখছে না।
সেজন্য আইরিশ থিয়েটার, অ্যাবি থিয়েটার, তারা প্রথমে লোকাল অ্যান্ড টেম্পোরারি ইন্টারেস্ট নিয়ে নাটক লিখত, একদম আঞ্চলিক বিষয়গুলো নিয়ে, সাধারণ মানুষ যে বিষয়গুলোতে ইন্টারেস্ট পেত সেগুলো নিয়ে পরিচিত। আপনাদের সিলেবাসে আপনাদের ড্রামা যে কোর্সটা ছিল, ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার ড্রামা, সেই ড্রামা কোর্সে একটা নাটক ছিল রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি, এই নাটকটার নাটকার ছিলেন জন মিলিংটন সিং। এই স্লাইডে ওপরে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন কালো স্যুট পরা, উনি হচ্ছেন জন মিলিংটন সিং। উনি আইরিশ থিয়েটারে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কেন কেন আমরা জন মিলিংটন সিং এর কথা মনে রাখবো? জন মিলিংটন সিং এর কন্ট্রিবিউশন কি, উনি কি করেছিলেন, হাইলাইট করছি। জন মিলিংটন সিং, জে এম সিংস use of the speech and imagination of Irish country people. Speech and imagination of Irish country people. আয়ারল্যান্ডের সাধারণ মানুষ, যারা যারা আয়ারল্যান্ডের সাধারণ গ্রাম্য লোকজন, গ্রামীণ জনগণ, কান্ট্রি পিপল, তারা তাদের যে ভাষা, তাদের ভাষা এবং তাদের কল্পনা, স্পিচ অ্যান্ড ইমাজিনেশন, এই দুটোকে উনি নাটকে নিয়ে আসলেন। জন মিলিংটন সিং এর নাটক মানেই হচ্ছে আইরিশ কান্ট্রি পিপল, তাদের নাটক, আয়ারল্যান্ডের গ্রাম্য মানুষজনের নাটক, তাদের ভাষা, তাদের কল্পনা, দেয়ার স্পিচ, দেয়ার ইমাজিনেশন। সিং এর নাটক, সিং সিং এর নাটক মানেই হচ্ছে এখানে আইরিশ ভিলেজ পিপল, রুরাল পিপল, তাদের ডায়ালেক্ট, ভাষা, তাদের জীবন ধারা, তাদের যে জীবন যাপনের পদ্ধতি, তাদের কল্পনা, তাদের চিন্তা ভাবনা, এগুলো আমরা মিলিংটন সিং এর নাটকে খুঁজে পাই। রাইডার্স টু দ্য সি, এই নাটকটা যদি আপনারা মনে করেন তাহলে দেখবেন যে সেখানে সমুদ্রের সমুদ্রের তীরবর্তী একটা জনগোষ্ঠী, সেখানে একটা দরিদ্র পরিবারের জীবন যাপনের পদ্ধতি ফুটিয়ে তুলেছিলেন যে সিং তার নাটকে। তারা কিভাবে কথা বলতো, ওখানে যে ডায়লগ গুলো, সেগুলো কিন্তু একদম অরিজিনাল আইরিশ ডায়ালেক্ট। আইরিশ পিপল তারা এভাবেই কথা বলতো, এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের দর্শন, তাদের ফিলসফি, সবগুলো হচ্ছে সাধারণ মানুষের ফিলসফি, সাধারণ মানুষের কল্পনা। জন মিলিংটন সিং, উনাকে আমরা কেন মনে রাখছি? উনাকে আমরা মনে রাখছি কারণ উনি আয়ারল্যান্ডের সাধারণ জনগণ, গ্রামীণ জনপদের ভাষা এবং তাদের স্বপ্ন, তাদের বাস্তবতা, তাদের জীবন যাপন পদ্ধতি, জীবনধারা, এগুলো নিয়ে উনি নাটক রচনা করেছেন। এটা কিন্তু সহজ কথা না। নাটক কারা দেখে? নাটক দেখে যারা মোটামুটি সফিস্টিকেটেড ক্লাস, তারা, তাই না? নাটক কারা দেখে? যারা রুচিশীল, অন্তত যারা নিজেদেরকে রুচিশীল দাবি করে। তাদের সামনে জন মিলিংটন সিং সেই সফিস্টিকেটেড ক্লাসের গল্প না বলে উনি তুলে আনছেন গ্রামীণ জনপদের গল্প। এটা কিন্তু খুবই রিস্কি, তাই না? এটা এটা কিন্তু রিস্ক, এটা কিন্তু ফেইল করার পসিবিলিটি অনেক বেশি। 19 থেকে 20 সালেই কিন্তু ফেল হয়ে যাবে। কিন্তু কতখানি সাহস সিং এর ছিল, যিনি উনি এই সো কল্ড সফিস্টিকেটেড ক্লাস, তাদের সামনে আইরিশ কান্ট্রি পিপল রচনা করছেন। শুধু রচনা করছেন তাই না, উনি সেটা মঞ্চস্থ করছেন। এটা কিন্তু বিশাল এক সাহসের ব্যাপার। জন মিলিংটন সিং এর নাম কেন আমরা মনে রাখবো? কারণ উনি
সেই সাহসটা করলেন। সাধারণ গ্রামের মানুষজন, তারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলছে, তাদের সাধারণ আটপৌরে জীবনযাপন, তারা তাদের জীবনটাকে উনি নাটকের মধ্যে তুলে আনছেন। তাদের যে কল্পনা, তাদের যে স্বপ্ন, সেটাকে উনি নাটকের মাধ্যমে তুলে আনছেন। এটা কিন্তু অনেক বড় একটা সাহসের ব্যাপার। এজন্য আমরা জে এম সিং, সিং প্রনাউন্সিয়েশনটা কি? সিং, সিং। আর স্পেলিংটা কি? SYNGE, সিং, SYNGE, সিং, জে এম সিং, নামটা মনে রাখবেন। একটু আগে আমরা ইয়েটস এর কথা বললাম, ইয়েটস তো সাড়া ফেলে দিলেন। ইয়েটস এর বিশেষত্ব কোথায় ছিল? কেন ইয়েটস এর নাটক সবাই দল বেঁধে দেখতো, সেটাও আমরা দেখে নেই। ডব্লিউ.বি. ইয়েটস এর নাটকের বিশেষত্ব কি? ইয়েটস's specialty is his powerful symbolic use of themes from old Irish legend. ওল্ড আইরিশ লেজেন্ড। উনার নাটকের থিমগুলো উনি কোথা থেকে নিতেন? আমরা ইয়েটস এর কথা বলছি, ডব্লিউ.বি. ইয়েটস। ইয়েটস, ইয়েটস এর নাম আমরা জেনেছি মডার্ন পোয়েট্রিতে, মডার্ন পোয়েট্রিতে। এখন আমরা আবার তার নাম আমরা স্টাডি করছি মডার্ন ড্রামায়। কেন? কারণ উনি আইরিশ লিটারেরি রিভাইভাল, আইরিশ সাহিত্যের যে পুনর্জাগরণ, সেখানে উনি একজন নায়ক ছিলেন, উনি একজন সম্মুখ সারির একজন নেতা ছিলেন। উনার নাটকগুলোকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি? ইয়েটস এর নাটকের থিম গুলো কি ছিল? ইয়েটস এর নাটকের থিম গুলো উনি নিয়ে কিংবদন্তি থেকে উনি ওনার নাটকের উপাদানগুলো নিতেন। এটা কিন্তু বেশ সেফ একটা চয়েস ছিল। ইয়েটস খুব ভালো করে জানতেন যে আইরিশ রূপকথা, আইরিশ কিংবদন্তি, এগুলো হচ্ছে মানে সার্বজনীন, সবাই পছন্দ করবে। এবং আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস নির্বিশেষে সবাই এই লেজেন্ড কিন্তু তারা এনজয় করতে পছন্দ করে। এবং ইয়েটস এর নাটকে কেন তার নাটক সুপারহিট হলো, কেন তার নাটক সবাই দেখতে আসছে? কারণ উনার যে থিম গুলো, এটা চয়েসটা ছিল সার্বজনীন। উনি আইরিশ রূপকথা, আইরিশ কিংবদন্তির উপর ভিত্তি করে লোককাহিনী, হাজার হাজার বছর ধরে আইরিশদের মুখে মুখে যে গল্পগুলো প্রচলিত ছিল, সেই গল্পের ভিত্তিতে উনি নাটকগুলো রচনা করছেন। উনার নাটকের বেস হচ্ছে ফোক টেলস অফ আয়ারল্যান্ড, লোককাহিনী, রূপকথা, কিংবদন্তি, আয়ারল্যান্ডের রূপকথা, এগুলোর উপর ভিত্তি করে উনি নাটক লিখছেন। এবং এই যে চয়েস, এই থিমের কারণে ইয়েটস এর নাটক তখন সুপারহিট। ডব্লিউ.বি. ইয়েটস, আমরা আরেকজন নাম মনে রাখছি, ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস এর নাম তো একটু আগে বললাম, আবার আসছে। এরপর আরেকজন ব্যক্তি, এটা হচ্ছে অপশনাল, আপনারা যদি পারেন মনে রাখবেন, ইট ইজ নট ম্যান্ডেটরি। তবে সিং আর ইয়েটস এর নাম মনে রাখাটা ম্যান্ডেটরি। এর পরের জন উনি শন ও কেসি, যার ছবিটা এই যে নিচে দেখতে পাচ্ছেন। উপরের জন সিং, নিচের জন কেসি, শন ও কেসি। কেসি, উনার বিশেষত্ব ছিল, এটা অপশনাল কিন্তু এটা আপনাদের যদি সম্ভব হয় মনে রাখবেন না। শন ও কেসি উনি কেন স্মরণে রাখার মতো? কারণ হিজ use of Irish civil war as a background for plays combining tragic melodrama, humor of character and irony of circumstance. এই যে আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের একটা রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, পলিটিক্যাল রেসলেসনেস, রাজনৈতিক উত্তেজনা, এই উত্তেজনার উপর ভিত্তি করে কিন্তু গৃহযুদ্ধ বেঁধে যাচ্ছে। দেখা যাচ্ছে আয়ারল্যান্ডের একটা গ্রুপ তারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে, আরেকটা গ্রুপ আবার ব্রিটিশদের সাথেই থাকতে চাচ্ছে। তাহলে এই দুই গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ হচ্ছে, এই যে গৃহযুদ্ধ, আইরিশ, আয়ারল্যান্ডের এক গ্রুপের সাথে আরেকটা গ্রুপের যুদ্ধ, এই যে যুদ্ধ, এই গৃহযুদ্ধ, সিভিল ওয়ার, এই সিভিল ওয়ারের উপর বেস করে শন ও কেসি বেশ কিছু নাটক লিখলেন কম্বাইনিং। তার নাটকের বৈশিষ্ট্য কি ছিল? ট্র্যাজিক মেলোড্রামা, তার নাটকে মেলোড্রামা পাওয়া যায়, হিউমার পাওয়া যায়, ইভেন আয়রনি। ট্র্যাজিক মেলোড্রামা, হিউমার এন্ড আয়রনি।
শন ও কেসি, ওনাকে আমরা কেন মনে রাখছি? কারণ উনি আইরিশ সিভিল ওয়ার নিয়ে উনি নাটক লিখছেন, এবং এখানে বৈশিষ্ট্যগুলো কি ছিল? ট্র্যাজিক মেলোড্রামা। এই যে যারা গৃহযুদ্ধে সব হারাচ্ছেন, সেই সব মানুষদের গল্প ওকেসি তার নাটকের মাধ্যমে তুলে ধরছেন। তার নাটকে হিউমার আছে এবং আইরনি অফ সার্কামস্টান্সেস, এই যে পরিহাস, নিয়তির নিষ্ঠুর পরিহাস যেটা আমরা বলে থাকি, এই বিষয়গুলো নিয়ে উনি নাটক লিখেছেন। তাহলে আইরিশ থিয়েটার, আইরিশ ন্যাশনাল থিয়েটার অথবা অ্যাবি থিয়েটার, আমরা যাই বলি না কেন, এখানে 3জন নাট্যকারের নাম আমরা পাচ্ছি। এদের মধ্যে 2জনের নাম মনে রাখা বাধ্যতামূলক। তারা কারা কারা? ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড জন মিলিংটন সিং। ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড জে.এম. সিং। আরেকজন, সেটা অপশনাল, আপনারা চেষ্টা করবেন মনে রাখার জন্য, শন ও কেসি, যিনি সিভিল ওয়ার নিয়ে নাটক লিখেছেন। তাহলে এখন পর্যন্ত আমরা কার কার নাম মনে রাখতে হবে? আমরা নামগুলো আবার রিপিট করি। প্রথম স্লাইডে আমরা পেয়েছিলাম অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, এই দুজনের নাম মনে রাখতে হবে। জন গলসওয়ার্দি, তার নাম মনে রাখা অপশনাল। আর আইরিশ লিটারেরি রিভাইভালে আমরা পেলাম ডব্লিউ.বি. ইয়েটস, জন মিলিংটন সিং, জে.এম. সিং, তাদের নাম মনে রাখা বাধ্যতামূলক। অপশনাল কে? শন ও কেসি। আমরা তাহলে কাদের নাম মনে রাখতেই হবে? অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, ডব্লিউ.বি. ইয়েটস, জে.এম. সিং। অস্কার ওয়াইল্ড, জে.বি. শ, ডব্লিউ.বি. ইয়েটস, জে.এম. সিং। এবার আমরা 4th স্লাইডে চলে যাই। নেক্সট যে নামটা আমাদের মনে রাখা জরুরি, উনি টি.এস. এলিয়ট। এলিয়টের নাম আমরা অলরেডি জানি, মডার্ন পোয়েট্রিতে তার নাম আমরা বিস্তারিত পড়েছি। মডার্ন ইংলিশ পোয়েট্রিতে উনি একজন বিখ্যাত নাম, উনাকে ছাড়া ইংরেজি কবিতার ইতিহাস অসম্পূর্ণ। সেই টি.এস. এলিয়ট শুধু যে একজন সার্থক, খুবই সার্থক একজন কবি ছিলেন তাই না, উনি একজন সার্থক নাট্যকারও ছিলেন। T.S. Eliot attempted with considerable success to revive a ritual poetic drama. উনার টি.এস. এলিয়ট উনার নাটকের স্টাইলটা, উনি যে ধরনের নাটক বেশি করতেন সেটা হচ্ছে রিচুয়াল পোয়েটিক ড্রামা। ওনার নাটকগুলো অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, রীতিনীতি, এগুলো ধর্মভিত্তিক নাটক। টি.এস. এলিয়টের নাটকগুলো হচ্ছে রিলিজিয়াস রিচুয়াল বেসড। তার প্রথম হিট নাটকগুলোর মধ্যে একটি হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, 1935 সালে উনি সেটাকে মঞ্চস্থ করেন। রিলিজিয়াস রিলেটেড ড্রামা, ধর্মীয় নাটকগুলো উনি বেশিরভাগ মঞ্চস্থ করার চেষ্টা করতেন। His later attempts to combine religious symbolism with box office appeal of an entertaining society comedy. কঠিন কথা, আমরা এটাকে সহজ করে ফেলি। টি.এস. এলিয়ট যে কাজটা করলেন, উনার ধরনটা কি? উনি ধর্মীয় আচার অনুষ্ঠান, ড্রামা, এগুলো উনি, যেহেতু উনার টার্গেট হচ্ছে রিলিজিয়াস বেসড প্লে, তাহলে উনি একটা টেকনিক উনি ফলো করলেন, সেটা হচ্ছে উনি কম্বাইন করলেন রিলিজিয়াস সিম্বলিজম, একদিকে হচ্ছে ধর্মীয় সিম্বল উনি ইউজ করলেন, ধর্মীয় সিম্বল, এটার সাথে উনি কম্বাইন করলেন সোসাইটি কমেডি, যে কমেডিগুলো সাধারণ মানুষজন এনজয় করে। তাহলে রিলিজিয়াস সিম্বলের সাথে উনি যোগ করছেন সোসাইটি কমেডি। রিলিজিয়াস সিম্বলিজম উনি কেন অ্যাড করছেন? কারণ উনি তো রিচুয়াল বেসড নাটক উনি লিখে থাকেন। যেহেতু উনি রিচুয়াল বেসড ড্রামা লিখে থাকেন, সেহেতু উনাকে তো রিলিজিয়ান থেকে সিম্বল গুলো আনতেই হবে, রিলিজিয়াস সিম্বল অ্যাপ্লাই করতে হবে।
আর যেহেতু সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে, তাহলে জনপ্রিয় যে নাটকের যে জনপ্রিয় উপাদান, বক্স অফিস হিট যে সোসাইটি কমেডি, সেখান থেকে তিনি ওই কমেডি উপাদানটা নিলেন। এটা ছিল ওনার প্ল্যান, যে উনি রিলিজিয়াস সিম্বলিজমের সাথে বক্স অফিস অ্যাপিল অফ এন্টারটেইনিং সোসাইটি কমেডিকে উনি এক করবেন। রিলিজিয়াস সিম্বলিজমের সাথে সোসাইটি কমেডিকে উনি এক করে ফেলবেন। উনার প্ল্যানটা কিন্তু ইন্টেলিজেন্ট ছিল, প্রশংসার দাবিদার। এবং এটা উনি দ্য ককটেইল পার্টি 1950 সালে যেটা মঞ্চস্থ হয় সেটাতে তিনি অ্যাপ্লাই করেন। কি অ্যাপ্লাই করেছিলেন? ধর্মীয় সিম্বলিজম, ধর্মীয় যে প্রতীকগুলো, ধর্মীয় প্রতীকবাদের সাথে সামাজিক কমেডি, এটাকে উনি একটা কম্বিনেশন করলেন। রিলিজিয়াস সিম্বলিজমের সাথে সোসাইটি কমেডি দুইটাকে উনি কম্বাইন করতে চাইলেন। প্ল্যানটা কিন্তু ভালো ছিল, although impressive technical achievement, but unfortunately were not wholly successful. কিন্তু এটা এই ওনার এই প্ল্যানটা কোথায় গিয়ে যেন একটু ব্যর্থ হয়ে গেল। ওনার টেকনিকটা সত্যি ইমপ্রেসিভ ছিল, এই যে ওনার প্ল্যানটা রিলিজিয়নের সাথে সোসাইটি কমেডির একটা খিচুড়ি পাকানো, কিন্তু এই খিচুড়ি পাকানোটা ঠিক মতো হয়নি। মানে ওনার ইন্টেনশনটা ভালো ছিল, কিন্তু ওনার যে ওটার যে ইমপ্লিমেন্টেশন, সেটা কোন একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে গেল? The combination of contemporary social chatter with profound religious symbolism. এই যে সোসাইটি কমেডির সাথে উনি যখন ধর্মীয় প্রতীকগুলোকে মিক্স করতে চাইলেন, তখন কিছু অসামঞ্জস্যতা তৈরি হলো। ইনকনগ্রুইটি, অসামঞ্জস্যতা, কেমন একটা বেখাপ্পা একটা মিশ্রণ হয়ে গেল। It produces both an unevenness of tone and disturbing shifts in level of realism. ভাষার দিক থেকেও, টোনের দিক থেকেও একটা আনইভেননেস, বেখাপ্পা। নাটকের যে টোন, ভাষার যে টোন, সেটার মধ্যে একটা অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে, আনইভেননেস, বেখাপ্পা একটা ভাব, এবং তার সাথে রিয়েলিজমে একটা ডিস্টার্বিং শিফটস। টি.এস. এলিয়ট এটা অনেক, মানে উনি বুঝতে পেরেছিলেন পরবর্তীতে যে রিলিজিয়াস সিম্বলিজম এইটার যে রিয়ালিটি এবং সোসাইটি কমেডির রিয়েলিটি দুইটা পুরোপুরি আলাদা। মানে একটার থেকে, এক রিয়েলিটি থেকে আরেক রিয়েলিটিতে যাওয়া, মানে দেখা যাচ্ছে এটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং নাটকের যে হারমোনি, ঐকতান, নাটকের একটা হারমোনি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ওনার প্ল্যানটা ভালো ছিল, রিলিজিয়াস সিম্বলিজমের সাথে সোসাইটি কমেডি মিক্স করা, কিন্তু এটা দুটো অনেক বেশি আলাদা। রিলিজিয়াস সিম্বলিজম, প্রফাউন্ড রিলিজিয়াস, এই যে গাম্ভীর্য, ধর্মীয় যে গাম্ভীর্য, ধর্ম গাম্ভীর্য, এবং এই যে সামাজিক কমেডি, এই দুটোর মধ্যে যে সংমিশ্রণটা, এটা ঠিকভাবে হয়তো উনি ইমপ্লিমেন্ট করতে পারেননি। একদিকে রিলিজিয়াস সিম্বলিজম, তার রিয়েলিটি এটা অনেক বেশি গুরুগম্ভীর, অনেক বেশি মানে সিরিয়াস, আর সোসাইটি কমেডি এটা অনেক বেশি ফ্র্যাজাইল, এটা অনেক বেশি মানে হালকা, অনেক বেশি ভারী এবং অনেক বেশি হালকা, এবং এই দুটোর মিক্সচারটা ঠিক মতো হয়নি। প্রথম দিকে টি.এস. এলিয়ট ওনার রিচুয়াল পোয়েটিক ড্রামাগুলো যতটা সাকসেস হয়েছিল, যতটা সাকসেসফুল হয়েছিল, পরবর্তীতে তার এই যে কম্বাইন করার টেকনিকটা, এটা অতটা সুপারহিট হয়নি। ওনার মিক্সিং আপ অফ রিলিজিয়াস সিম্বলিজম এন্ড সোসাইটি কমেডি, ইট ওয়াজ নট দ্যাট সাকসেসফুল। এবং এইখানে গিয়ে টি.এস. এলিয়ট একটা জিনিস দেখিয়ে দিলেন, ব্যর্থতা মানেই যে এটা কোনো কাজে লাগবে না তা না। ব্যর্থ হতে হতে টি.এস. এলিয়ট আমাদের সামনে একটা বিষয় পরিষ্কার করে দেখালেন, যে আমাদের ধর্ম এবং আমাদের জীবন যাপন, এই দুটোর মধ্যে বেশ বড়সড় একটা পার্থক্য আছে। ধর্ম আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে, ধর্ম যদি এতটাই অন্যরকম হয়, এই বিষয়টা পরবর্তীতে অন্যান্য নাট্যকার যারা, তারা কিন্তু দেখানো শুরু করলেন। এলসওয়্যার ইন মডার্ন ড্রামা, দ্য কনফ্লিক্ট বিটুইন রিয়েলিজম অ্যান্ড সিম্বলিজম, এই যে রিয়েলিজম, আমাদের বাস্তবতা, এবং সিম্বলিজম, এই দুটোর মধ্যে যে কনফ্লিক্ট, যেটা টি.এস. এলিয়ট বুঝতে অনেক দেরি করে ফেলেছিলেন,
রিলিজিয়াস সিম্বলিজম আর হচ্ছে আমাদের রিয়েলিজম, এই দুটোর মধ্যে যে কনফ্লিক্ট, এটা কিন্তু টি.এস. এলিয়টের আগে আরো অনেকেই দেখানোর চেষ্টা করেছেন। First already seen in the works by great Norwegian playwright Henrik Ibsen. নরওয়ের একজন নাট্যকার হেনরিক ইবসেন, তার নাটকে উনি দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের জীবনযাপন কতটা আলাদা। ধর্ম, রিলিজিয়ন আমাদেরকে যেভাবে বাঁচতে, যেভাবে জীবন ধারণ করতে বলে, সেই বাস্তবতা এবং আমাদের প্রকৃত বাস্তবতা কতখানি আলাদা। এবং এইখানে প্রশ্ন, তাহলে কোন জায়গায় সমস্যা? কেন ধর্মের যে সিরিয়াসনেস সেটার সাথে কেন আমাদের বাস্তবতা মিলছে না? তাহলে সমস্যাটা কোন জায়গায়? এই যে এই সমস্যাটা উনি কিন্তু সমাধান দিয়ে যাচ্ছেন না। টি.এস. এলিয়টও সমাধান দিতে পারছেন না, হেনরি কিপসনও সমাধান দিয়ে যেতে পারেননি, কিন্তু আমাদেরকে সচেতন করার চেষ্টা ছিল তাদের। দে ট্রাই টু মেক আস অ্যাওয়্যার, আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল। তাহলে এই স্লাইডে আমরা কার নাম মনে রাখবো? টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট, ওনার নাম আমরা মডার্ন পোয়েট্রিতেও মনে রেখেছি, মডার্ন ড্রামাতেও তার নামটা আমরা মনে রাখবো। স্লাইড 5 যেটা, এটা হচ্ছে আপনাদের অপশনাল, আপনাদের যদি সময় থাকে আপনারা একটু ডিটেইলে দেখে নেবেন, আমি হালকা একটা রিভিউ দিয়ে দিচ্ছি। স্লাইড 5-এ এমন একজন নাট্যকারের নাম বলা আছে, উনি আসলে টেকনিক্যালি ইংরেজি নাটকের কেউ না, হেনরিক ইবসেন, যার কথা আমরা গত স্লাইডে বললাম। In spite of the achievement of George Bernard Shaw, Yeats and Eliot, জর্জ বার্নার্ড শ তো ওইদিকে বিশাল কাজ করে ফেলেছেন, তার নাটক ইংরেজি নাটকের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইয়েটস তো আয়ারল্যান্ডে অনেক ভালো ভালো নাটক লিখছেন, এলিয়টও উনি বেশ ভালো কিছু ধর্মীয় নাটক লিখেছেন। It cannot be said that a technical revolution occurred that changed the whole course of literary history. চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন ঠিকই, কিন্তু নাটকের যে টেকনিক্যাল দিকগুলো, নাটকের টেকনিক্যাল দিকে কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। It cannot be said of the drama that a technical revolution occurred that changed the whole course of literary history. আমরা একটু তুলনামূলক আলোচনা করি যে ভিক্টোরিয়ান পোয়েট্রি আর মডার্ন পোয়েট্রি, আগেকার পোয়েট্রি এবং মডার্ন পোয়েট্রি যেরকম ড্রামাটিক চেঞ্জ নিয়ে আসলো, একেবারে আমূল পরিবর্তন, আবার মডার্ন ফিকশন যেমন আমূল পরিবর্তন নিয়ে আসলো। ফিকশন আর পোয়েট্রিতে যেরকম বড়সড় বিপ্লব আসলো, আমরা সাহিত্যের কথা বলছি, যে আধুনিক কবিতা এবং আধুনিক গদ্য, আধুনিক উপন্যাস, আধুনিক গল্প, এগুলোতে যে বড়সড় টেকনিক্যাল রিভলিউশন, কৌশলের দিক থেকে যে বৈপ্লবিক পরিবর্তন আসলো, যত বেশি পরিবর্তন আমরা কবিতা এবং উপন্যাসে গল্পে দেখতে পাই, ওই রকম বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আমরা নাটকে দেখতে পাই না। মানে নাটক এতটাও আলাদা না, অন্তত শেক্সপিয়ারের আমলের সাথে যদি আমরা তুলনা করি, শেক্সপিয়ারের নাটকের চাইতে এই নাটকগুলো কিন্তু অত বেশি র্যাডিক্যালি চেঞ্জড না। টেকনিকের দিক থেকে আমরা বলছি, কৌশলের দিক থেকে আধুনিক কবিতা যেমন আগের কবিতাগুলো থেকে অনেক বেশি ম্যাচিউরড, অনেক বেশি চেঞ্জ হচ্ছে, লেখার কৌশলে বড়সড় পরিবর্তন আসছে। আবার আমরা উপন্যাস বা গল্পে দেখি, উপন্যাসে বিশেষ করে আধুনিক উপন্যাসে আগের উপন্যাসগুলো থেকে বড়সড় পরিবর্তন আসে রাইটিং এ, যেটা আমরা গত 2 লেকচারে আলোচনা করেছি। কবিতা এবং উপন্যাসে যেরকম বড়সড় পরিবর্তন হয়েছে, নাটকে ওইরকম পরিবর্তন কিন্তু আমাদের চোখে পড়ে না। বড় নাট্যকার ছিলেন, কিন্তু উনি মূলত ছিলেন সামাজিক সমালোচক। হি ওয়ান্টেড টু চেঞ্জ সোসাইটি, মানে উনি একজন ক্রিটিক, খুব ভালো ক্রিটিক, কিন্তু উনি নাট্যকার হিসেবে নতুন কিছু যে নিয়ে এসেছেন তা কিন্তু না।
The reformers of the 1890s invoked the name of Henrik Ibsen. হেনরিক ইবসেনের নাম আমরা বললাম, নরওয়ের একজন নাট্যকার। উনি যেমন উনি যেমন তার সময়ে নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতি, সমাজের যে ভণ্ডামি, সেটা আমাদের চোখের সামনে তুলে ধরছেন। তার তার দ্বারা অনুপ্রাণিত হয়ে, হেনরিক ইবসেন দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেকেই, বিশেষ করে ইংরেজি সাহিত্যে জর্জ বার্নার্ড শ, উনিও সমাজের অসঙ্গতি তুলে ধরছেন। শর পাশাপাশি জন গলসওয়ার্দি, তারাও সমাজের বিভিন্ন কদর্যতা আমাদের সামনে তুলে ধরছেন। অস্কার ওয়াইল্ড বলেন, জর্জ বার্নার্ড শ বলেন, জন গলসওয়ার্দি বলেন, তারা কিন্তু সমাজের বিভিন্ন অসঙ্গতি, সমাজের ভণ্ডামি, বিশেষ করে ভিক্টোরিয়ান সোসাইটির যে ভণ্ডামি, সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন। সেই হিসেবে দে আর এসেনশিয়ালি এ ক্রিটিক অফ মিডল ক্লাস সোসাইটি। তারা কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর এক একজন সমালোচক। আমরা জর্জ বার্নার্ড শ বলি, অস্কার ওয়াইল্ড বলি বা গলসওয়ার্দি বলি, তারা কিন্তু ক্রিটিক অফ মিডল ক্লাস সোসাইটি। মানে তাদের পরিচয় কি? তারা নাট্যকার, ঠিক আছে, কিন্তু তারা আসলে সমালোচনা করছেন, ভিক্টোরিয়ান সোসাইটির সমালোচনা করছেন। দে আর অ্যাকচুয়ালি ক্রিটিক অফ মিডল ক্লাস সোসাইটি রাদার দেন অ্যান এসেনশিয়ালি পোয়েটিক ড্রামাটিস্ট। কিন্তু উনাদেরকে কিন্তু ওইভাবে ড্রামাটিস্ট বলাটা কিন্তু ঠিক হবে না। মানে তারা সমাজের সমালোচনা করছেন, সমাজের অসঙ্গতি তারা তুলে ধরছেন। মানে তারা নাটককে ব্যবহার করছেন সমাজের বিভিন্ন অসঙ্গতি, অন্যায় তুলে ধরার জন্য। কিন্তু তারা কিন্তু ওইভাবে পোয়েটিক ড্রামাটিস্ট না। কেন তাদেরকে আমরা এক্সপেরিমেন্টিং উইথ, ওইদিকে টি.এস. এলিয়ট, তারপর ডব্লিউ.এইচ. অডেন, ডব্লিউ.বি.এইচ, তারা কবিতায় যেরকম নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছেন, জি.এম. হপকিন্সের কথা আমরা বলেছি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, নানা রকম এক্সপেরিমেন্ট হয়েছে। মডার্ন ফিকশনে আমরা পেয়েছি এরা অনেক এক্সপেরিমেন্ট করেছে, কিভাবে কোন কৌশলে কবিতা বা উপন্যাস লিখলে সেটা আরো বেশি মডার্ন হবে। কিন্তু জর্জ বার্নার্ড শ, গলসওয়ার্দি, অস্কার ওয়াইল্ড, তারা এই নাটকের কৌশল নিয়ে, নাটকের এক্সপেরিমেন্টেশন নিয়ে তারা খুব বেশি কাজ করেননি। দে আর এসেনশিয়ালি সোশ্যাল ক্রিটিক, তারা সমাজের ক্রিটিক, সমালোচক। কিন্তু তাদেরকে আমরা ওইভাবে নাট্যকার, বৈপ্লবিক কোনো পরিবর্তন তারা আনতে পারেননি। দে আর নট এসেনশিয়ালি পোয়েটিক ড্রামাটিস্ট। কেন? কারণ দে ডিড নট এক্সপেরিমেন্ট সো মাচ, তারা খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করেননি। নাটকের ভাষা, নাটকের ভাষা, নাটকের যে প্রতীকগুলো, নাটকের টেকনিক। আমরা বললাম যে জর্জ বার্নার্ড শ উনি একজন বড় পণ্ডিত, উনি এমন কোন টেকনিক নাই উনি স্টাডি করেননি, উনি সেই টেকনিক গুলো থেকে সিনথেসাইজ করে নিজের একটা টেকনিক তৈরি করেছেন। কিন্তু সেই টেকনিকের মধ্যে উনি বড় ধরনের কোনো পরিবর্তন আনতে সক্ষম হননি। জর্জ বার্নার্ড শ, কোনো সন্দেহ নাই, উনি একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লে রাইটস অফ অল টাইম। কিন্তু মডার্ন নাটক, আধুনিক নাটক বলতে তাতে যেরকম বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনা দরকার, সেই রকম বড় ধরনের পরিবর্তন আসেনি। বড় ধরনের পরিবর্তন আসেনি। আধুনিক কবিতায় যেরকম একদম রাত দিন তফাৎ, অনেক বড় পরিবর্তন হয়ে গেছে। তারপর আধুনিক উপন্যাসে বিশাল বড় পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। কিন্তু সেই তুলনায় আধুনিক নাটকে ওইরকম বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। নতুন টেকনিক, নতুন এক্সপ্রেশন, নতুন ধরনের ডায়ালগ, সেটা আমরা পাচ্ছি না। এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষা খুব বেশি হয়নি। যতটুকু কবিতায় যে পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হয়েছে, গদ্যে, উপন্যাসে, গল্পে যে পরিমাণ পরীক্ষা, অতটা র্যাডিক্যাল রেভলিউশন কিন্তু আমরা লক্ষ্য করছি না। কারণ কি? এর কারণ হচ্ছে, এর কারণ হচ্ছে, এর কারণটা কি কেউ কি বলতে পারবেন? নাটক জিনিসটা খুব সেন্সিটিভ, নাটক জিনিসটা খুবই সেন্সিটিভ। মানুষ যদি না দেখে, দর্শক যদি না দেখে, সেক্ষেত্রে নাটক কিন্তু চলবে না।
মানে নাট্যকাররা বেশ ভয়ে ভয়ে নাটক লিখতেন, মানে তারা চাইলেই কিন্তু ইচ্ছা মতো নাটক লিখতে পারতেন না। তারা দর্শকদের চাহিদা এটাকে মাথায় রাখতে হতো, দর্শকদের চাহিদাকে মাথায় রাখতে হতো। This may be reason why the influence of Ibsen soon petered out. এই যে ইবসেনের যে যে একটা ধারা আমরা বললাম যে ইবসেন, হেনরিক ইবসেন, উনি যেমন সমাজের অসঙ্গতি নিয়ে নাটক লিখলেন, এই যে সমাজের অসঙ্গতি নিয়ে নাটক লেখা, এই ধারাটা কিন্তু একসময় থেমে গেল, এটার চলটা উঠে গেল। রান অন দ্য মিলস অফ হিউম্যানিটেরিয়ান সোশ্যাল কনসার্ন, তখন মানবতা বিষয়গুলো, হিউম্যানিটেরিয়ান সোশ্যাল কনসার্ন, হিউম্যানিটেরিয়ান সোশ্যাল কনসার্ন, সামাজিক এবং মানবতার বিভিন্ন বিষয়গুলো তখন নাটকে জায়গা করে নিল। আরো সহজ করে যদি বলতে চাই, সোশ্যাল কমেডি, ওই সময়ের নাটক বলতেই সবাই বুঝতো সোশ্যাল কমেডি, সামাজিক কমেডি নিয়ে সবাই তখন নাটক লেখা শুরু করলো। কারণ সোশ্যাল কমেডি না হলে পাবলিক খাচ্ছে না, দর্শক দেখবে না, দর্শক যদি না দেখে তাহলে তো নাটক ব্যর্থ, নাটকে চালাতে হবে। নাটক হচ্ছে পারফরমেন্স বেস, দর্শক, এটা হচ্ছে একদম হাতে নাতে প্রমাণ পাওয়া যায়। দর্শক যদি না থাকে কার জন্য নাটক লিখবে? সেই জন্য নাট্যকাররা খুব বেশি রেডিক্যাল পরিবর্তনের সাহস পায়নি। নাটক বলতেই সোশ্যাল কমেডি, সোশ্যাল কমেডির সাথে হালকা পাতলা ওকেশনাল আয়রনি, সেন্টিমেন্টালিটি এসব থাকতে পারে, কিন্তু ওই সময়ের নাটকের মূল কথা কি ছিল? সোশ্যাল কমেডি। সোশ্যাল কমেডিটাই তারা, যেহেতু এটা জনপ্রিয় ধারা, পাবলিক খায়, মানুষ নাটক দেখে, সোশ্যাল কমেডির জন্যই মানুষ নাটক দেখে, এই জন্য সোশ্যাল কমেডিটা মূল মূল ফোকাস, এর সাথে ওকেশনাল আয়রনি, সেন্টিমেন্টালিটি আসুক। এই যে পাবলিক ডিমান্ড, জনপ্রিয়তা, জনপ্রিয়তার বিষয়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো করে বুঝেছিলেন জে এম ব্যারি। জে এম ব্যারি, হি ওয়াজ এ হাইলি পপুলার ইন দেয়ার ডে, মানে ওই সময়ে জনপ্রিয়তার বিচারে জে এম ব্যারি খুব ফেমাস ছিলেন, খুবই জনপ্রিয়। উনি খুব ভালো করে জানতেন যে কি ধরনের নাটক পাবলিক বেশি খাবে। Barry's play showed a great theatrical skill and determined cunning in the exploitation of audience's reaction. লাস্টের অডিয়েন্সেস রিয়াকশন, ব্যারি খুব ভালো করে জানতেন কি ধরনের নাটক লিখলে মানুষজন খাবে সেটা, এবং সেই হিসেবে ব্যারি তখনকার সুপারহিট নাট্যকার। তার নাটক সুপারহিট, নাটক মানেই সুপারহিট, কারণ ব্যারি খুব ভালো করে জানে কি ধরনের নাটক লিখলে দর্শকরা সেটা একদম লুফে নেবে হটকেকের মতো। ব্যারি was one of the most famous playwright of his time. তার সমসাময়িক নাট্যকারদের মধ্যে জে এম ব্যারি হচ্ছে সবচেয়ে সফল, সবচেয়ে সফল। That audience consisted for the most part of tired Philistine, যাদের কথা আমরা আমাদের এই সাধারণ মানুষজন, আমজনতা, সাধারণ মানুষ, তারা কি ধরনের নাটক পছন্দ করে এটা ব্যারি খুব ভালো করে স্টাডি করে বুঝে ফেলতেন, মানে সাধারণ পাবলিকের টেস্ট উনি ধরতে পেরেছিলেন, এবং এই জন্য ডিটারমাইন্ড, এবং উনি খুব ভালো করে জানতেন হোয়াট ওয়াজ টু বি আ বক্স অফিস সাকসেস, কি ধরনের নাটক লিখলে সেটা সুপারহিট হবে, এটা একদম ব্যারি বুঝে গিয়েছিলেন, এবং নাটকের মাধ্যমে তিনি সেই টোনটাকে টাচ করতে পেরেছেন। জে এম ব্যারি ওই সফিস্টিকেটেড দিক থেকে, সফিস্টিকেশনের দিক থেকে হয়তো ব্যারির নাম ওইভাবে আসে না, মানে অস্কার ওয়াইল্ড, তারপর ডব্লিউ বি ইয়েটস, জর্জ বার্নার্ড শ, তাদেরকে আমরা যেরকম মানে উঁচু শ্রেণীতে রাখছি, জে এম ব্যারি ওইভাবে মানে কবিতা নাটকের যে থেকে হয়তো জে এম ব্যারি পিছিয়ে ছিলেন, কিন্তু দর্শকের মন জয় করার ক্ষেত্রে জে এম ব্যারি কিন্তু অতুলনীয়। ইভেন অনেকে বলে যে জর্জ বার্নার্ড শ, তার নাটকের চাইতেও জে এম ব্যারির নাটক বেশি বক্স অফিসে হিট করত। জর্জ বার্নার্ড শকে যদিও আমরা বলছি সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট, তার ইন্টেলেকচুয়ালিটি, ফিলসফি দিক থেকে উনি অতুলনীয়, কিন্তু জে এম ব্যারি উনি ছিলেন আবার
ব্যবসার দিক থেকে, বক্স অফিসের দিক থেকে হিট। The course of British and Irish drama during the first half of the century may have been less revolutionary than developments in poetry and fiction over the same period। যে কথাটা আমরা একটু আগে বললাম, যে কবিতা এবং গদ্যে, উপন্যাস এবং কবিতায় যেরকম বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, তুলনামূলকভাবে ড্রামাতে, নাটকে কিন্তু লেস রেভলিউশনারি, অপেক্ষাকৃত কম বৈপ্লবিক পরিবর্তন আমরা দেখতে পাই। বাট ইটস রেভলিউশন ওয়াজ টু কাম, কিন্তু আসছে। তার মানে এই না যে বিপ্লব আসছে না, বিপ্লব আসছে। এন্ড সিন্স দ্য এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার টু, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো এবং ওই সময় বড় ধরনের একটা পরিবর্তন আসছে। ইট হ্যাজ বিন দ্য মেজর এরিয়া অফ লিটারি ইনোভেশন, একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবেই। এর মধ্যে কাদের কাদের অবদান, ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে করি। A factor in the emergence of Constellation in the 20th century British and Irish drama has been the role played by the BBC. BBC তখন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ওই সময় কিন্তু তখন টিভি মানুষজন দেখছে এবং টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে কিন্তু নাটকগুলো তখন প্রচার হচ্ছে। এই বিবিসি তখন স্পন্সর করা শুরু করলো নাট্যকারদের, এবং বিবিসির অবদান কিন্তু স্বীকার করতেই হবে। বিবিসির টিভি নাটকে এবং রেডিও নাটকগুলোতে লুইস ম্যাকনিশ, যার ছবি এখানে উপরে দেখতে পাচ্ছেন, লুইস ম্যাকনিশ and other poets, they helped to prepare audience that in the late 1940s and early 1950s, ওই সময় যে যুদ্ধের ওয়ার টাইম ভার্স প্লেস, বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে তাদের যে ছোট ছোট নাটিকাগুলো তারা 1950s rapturously received the verse plays of Christopher Fry। এই যে ভার্স প্লে যুদ্ধের উপর ভিত্তি করে যে ছন্দ, এটাকে বলে গীতিনাট্য, ছন্দনাট্য, নাটকের ডায়লগ গুলো ভার্সে, লুই ম্যাকনিশ, তারপর ক্রিস্টোফার ফ্রাই। এদের নাম যে মনে রাখতেই হবে তা না, যদি পারেন ইটস অপশনাল, বাট এটা মনে রাখেন যে বিবিসি তখন একটা বড় ভূমিকা রাখছে। ক্রিস্টোফার ফ্রাই প্রথম দিকে খুব ফেমাস হয়ে গেলেন, মানে নিচে যাকে দেখতে পাচ্ছেন ডান দিকে নিচের দিকে, উনি হচ্ছেন ক্রিস্টোফার ফ্রাই। কিন্তু ফ্রাইয়ের যে রাইটিং স্টাইল, উনার এক্সুবারেন্টলি উইটি ইউজ অফ মেটাফোর, ফ্রাই উনার ভার্স প্লেতে, উনার নাটকে প্রচুর পরিমাণে মেটাফোর ইউজ করতেন, যেটা পরবর্তীতে তার আবেদন হারিয়ে ফেলে। এরপর একজন অ্যাংরি প্লেরাইটের আগমন ঘটে ইংরেজি নাটকের ইতিহাসে, জন অসবর্ন। উনি কেন উনার নাম আমরা এখানে নিচ্ছি? John Osborne's Look Back in Anger was produced in the Royal Court Theatre in 1956. উনার নাটকের একটা বিশেষত্ব ছিল, angrily, violently, and in an unadorned, sometimes brutally colloquial dialect, it thrust on the audience of revelation of psychological and social problem left unresolved. জন অসবর্ন, এই পাশের ছবি দেখতে পাচ্ছেন ভদ্রলোক, উনার নাটকের যে ডায়লগ, উনার নাটকের ভাষা, এর মধ্যে প্রচন্ড রাগ, ভায়োলেন্স, নাটকের সংলাপগুলোর মধ্যে একটা লুকানো রাগ, ভায়োলেন্স আমরা খুঁজে পাই। কেন উনার ডায়লগ গুলো এমন? উনি উনার নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন revelation of psychological and social problems left unresolved, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ওই সময় মানুষের মধ্যে প্রবল মনস্তাত্ত্বিক জটিলতা তৈরি হয়, একটা সংকট তৈরি হয়। যুদ্ধ মানুষকে ভেতরে ভেতরে কিভাবে ধ্বংস করে দিয়ে গেছে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুমাত্র বাইরেটা ধ্বংস করে দিয়ে গেছে তা না, মানুষের ভেতরেও তছনছ করে দিয়ে গেছে। The revelation of psychological and social problems left unresolved. মানুষ তখনও তার ভেতরে কিছু মানসিক অস্থিরতা, মানসিক অসুস্থতা পুষে রেখেছিল, এবং সেই পুষে রাখা যে গোপন রাগ, প্রবল বর্বরতা, এই বিষয়টা উনি নাটকের সংলাপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। The revelation of psychological and social problems left unresolved. কিছু কিছু বিষয় আমরা মেনে নিতে পারিনি, আমরা ভেতরে ভেতরে ভেঙে গেছি, আমাদের ভেতরে অনেক ক্ষতি করে দিয়ে গেছে, আমরা অনেক ট্রমার মধ্যে আছি। আমরা হয়তো বাইরে বাইরে দেখাচ্ছি আমাদের ভেতরে একটা বড়সড় ধ্বংস বয়ে নিয়ে এসেছে। এবং এই যে মানুষের মধ্যে পুষে রাখা, লুকিয়ে রাখা বিদ্বেষ, আক্রোশ, ঘৃণা, চেষ্টা করছেন। The entertainer was similar in brash virtuosity. মানে উনার এই অসবর্নের নাটক মানেই হচ্ছে এতে ভয়ঙ্কর কিছু সংলাপ থাকবে যেটা সবাই নিতে পারবে না, আক্রমণাত্মক অফেন্সিভ কিছু ডায়লগ থাকবে। Osborne's third play Luther shows him moving out of a preoccupation, এবং পরবর্তীতে শেষের দিকে এসে অসবর্ন উনার নাটকের সংলাপে একটু পরিবর্তন নিয়ে আসলেন। With a restricted part of contemporary social scenes to wider concerns and a freer user of imagination. পরবর্তীতে তার নাটকগুলো একটু সফট হয়, একটু সফট হয়ে যায়। বিশেষ করে লুথারে উনি ওই সামাজিক বিভিন্ন ইস্যুগুলো উনি ওনার নাটকের মাধ্যমে তুলে ধরেছেন, এবং মানুষের কল্পনা, বিশেষ করে তার মূল চরিত্র লুথার, তার যে কল্পনা শক্তি, ইমাজিনেশন, তার বিভিন্ন দিকগুলো উনি ওনার নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। তাহলে জন অসবর্ন উনার ফোকাসটা ছিল সাইকোলজিক্যাল সাইড অফ হিউম্যান ক্যারেক্টার। প্রথম দিকে যেহেতু আমাদের অবচেতনে আমরা অনেক সময় অনেক রাগ পুষে রাখি, হয়তো বাইরে বাইরে আমরা খুব হাসি খুশি দেখাই সবাইকে, কিন্তু ভেতরে ভেতরে আমরা অনেক সময় রাগ পুষে রাখি। সেই হিডেন রাত, হিডেন অ্যাঙ্গার অনেক সময় বিভিন্ন সিচুয়েশন আমরা প্রকাশ করে ফেলি। সেটারই প্রতিফলন আমরা জন অসবর্নের প্রথম দিককার নাটকে পাই। পরবর্তীতে উনি আস্তে আস্তে তার টোনটাকে একটু স্মুথ করে নিয়ে আসেন। প্রথম দিকে যত ভায়োলেন্ট ছিল, যত অ্যাংরি ছিল, পরবর্তীতে তার সেটা একটু স্মুথ হয়ে যায়। অসবর্নের নাম, ইটস আপ টু ইউ, আপনারা যদি মনে রাখতে পারেন, ভেরি গুড। এখানে আরো কিছু নাম আছে, এটা আপনারা চেষ্টা করবেন মনে রাখার জন্য, নট ম্যান্ডেটরি। দ্য মোস্ট প্রমিনেন্ট অফ সো কল্ড, ওই সময় একটা নতুন ধরনের নাট্যকারের আবির্ভূত হয়, তাদেরকে বলা হতো কিচেন সিঙ্ক প্লে রাইট। কিচেন সিঙ্ক, রান্নাঘরে আমাদের সবারই তো কিচেন সিঙ্ক থাকে, কেন তাদেরকে কিচেন সিঙ্ক প্লে রাইট বলা হতো? কিচেন সিঙ্ক প্লে রাইট, তাদের নাটকের নামগুলো যদি আপনারা দেখেন তাহলেই বুঝবেন কেন এই নাট্যকারদের কিচেন সিঙ্ক প্লে রাইট বলা হতো। ফর এক্সাম্পল, একটা নাটকের নাম আপনাদের দেখাচ্ছি। 1958 সালে একটা ট্রিলজি ওই সময় জনপ্রিয় হয়েছিল, নাটকটার নাম হচ্ছে চিকেন স্যুপ উইথ বার্লি। চিকেন স্যুপ উইথ বার্লি মানে খাবারের রেসিপির নামে নাটকের নাম। নাটকে আরো অনেক বিষয় উল্লেখিত হয়েছে, কিন্তু নাটকের নামগুলো হচ্ছে খাবারের রেসিপির নামে। এই জন্য এই নাট্যকার গুলোকে নাম দেয়া হয় কিচেন সিঙ্ক প্লে রাইট। কিন্তু তাদের নাটকের মূল বিষয়টা কি ছিল? রান্না বান্না, রেসিপি দেয়া, এটা তাদের উদ্দেশ্য ছিল না। তাদের ফোকাসটা ছিল সোশ্যাল অ্যান্ড সাইকোলজি, মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে, সমস্যা নিয়ে তাদের নাটকে তারা কথা বলতে চেয়েছেন। এরপর অ্যানাদার কাইন্ড অফ ভিগোরাস নিউ থিয়েট্রিক্যালিজম, নতুন এক ধরনের নাটক ওই সময় জনপ্রিয় হয়, যেটা এখনো জনপ্রিয়, সেটা হচ্ছে impromptu seeming kind of play made up of numerous small scene। সেটা কি? তাৎক্ষণিক নাটক, উপস্থিত নাটক।
দর্শকরা মানে মঞ্চে অভিনেতারা দাঁড়িয়ে থাকবে, দর্শকের সারি থেকে দর্শকরা সিচুয়েশন বলে দিবে। মানে আগের থেকে কোনো স্ক্রিপ্ট থাকবে না, আগের থেকে কোনো ডায়লগ থাকবে না, এটা হবে সবকিছু হবে উপস্থিত, ইনস্ট্যান্ট। দর্শকরা বলবে, দর্শকরা নাটকের সিচুয়েশন বলবে, সেটিং বলবে, বাকি কাজ হচ্ছে অভিনেতাদের। অভিনেতারা ইনপ্রম্পটু তাৎক্ষণিক অভিনয় করবে। এটা তখন বেশ জনপ্রিয় হয়, ইমপ্রম্পটু সিমিং কাইন্ড অফ প্লে। কারণ এই নাটকগুলো কিন্তু পুরোটাই একদম অভিনেতাদের দক্ষতার উপরে। অভিনেতারা চ্যালেঞ্জ ছুড়ে দেয় দর্শকদের যে গিভ আস আ সেটিং, আ সিচুয়েশন। দর্শকরা বলে ট্র্যাজেডি, কেউ বলে ড্রয়িং রুম, কেউ বলে স্পুন। সাপোজ এই তিনটা শব্দ উঠে আসলো, ট্র্যাজেডি, ড্রয়িং রুম, স্পুন। ড্রয়িং রুম নিয়ে একটা নাটক হবে, নাটকটা হবে ট্র্যাজেডি, ট্র্যাজেডি ভিত্তিক। দর্শকরা চ্যালেঞ্জ ছুড়ে দেবে মঞ্চে দাঁড়ানো অভিনেতাদেরকে, অভিনেতারা তাৎক্ষণিকভাবে অভিনয় করবে। এটাও তখন বেশ জনপ্রিয় হয়, ইমপ্রম্পটু প্লে। কিন্তু এটা মেইনলি এন্টারটেইনমেন্ট বেসড, যদিও মূলত কিন্তু এরা সবাই ফোকাস করছে কোথায়, সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রবলেম, বিভিন্ন সামাজিক এবং মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে কাজ করছেন। মূলত এটা কিন্তু পরবর্তী প্রায় সব নাট্যকারদের মূল থিম। তারা সবাই, বেশিরভাগ নাট্যকারী সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেছেন এবং আমাদের দৈনন্দিন জীবনযাপন, লাইফস্টাইলের বিভিন্ন ত্রুটি, সাইকোলজিক্যাল ক্রাইসিস, মনস্তাত্ত্বিক সংকট, জটিলতা, সমস্যা নিয়ে তারা নাটকগুলো লিখছেন। এবার এমন একজন ব্যক্তির কথা আমরা বলবো যার কথা না বললেই না, লাস্ট বাট নট দ্য লিস্ট, যার নাম আমাদের মনে রাখতেই হবে। উনি এসে সবকিছু ওলট পালট করে দিলেন। আমাদের লাস্ট স্লাইড, এবং এটা আমরা নেক্সট ক্লাসেও আমরা এটা আবার রিপিট করব, এটা এতটাই গুরুত্বপূর্ণ। আমরা একটু আগে বললাম না যে নাটকে আধুনিক কবিতায় যেমন বড় ধরনের পরিবর্তন আসলো, অথবা আধুনিক উপন্যাস, আধুনিক গল্পে যেরকম বড় ধরনের পরিবর্তন আসলো, নাটকে তো সেরকম পরিবর্তন আসেনি। জর্জ বার্নার্ড শ, অস্কার ওয়াইল্ড, টি.এস. এলিয়ট, এরা তো অনেক বড় বড় নাট্যকার, কিন্তু জর্জ বার্নার্ড শ, অস্কার ওয়াইল্ড এরা ওই সোশ্যাল ক্রিটিক অফ মিডল ক্লাস সোসাইটি। এখন কথা হচ্ছে বড় ধরনের পরিবর্তন কি আসবে না? অবশ্যই আসবে। আমরা এই 10th স্লাইডে আপনারা দেখেন, it is clear however the major star in the constellation of playwrights that has emerged in the last 3 decades is Samuel Beckett, যে ব্যক্তি এসে নাটকের সমস্ত ভেঙে অন্যরকম করে ফেললেন, স্যামুয়েল বেকেট। আপনারা ডান পাশে যার ছবি দেখতে পাচ্ছেন, ইনি নাটকের ধারা যাকে বলে, বড় ধরনের পরিবর্তন যেটা আমরা পাচ্ছিলাম না, সেটা শুরু হচ্ছে একদম বিংশ শতাব্দী, মডার্ন পিরিয়ডের একদম লাস্টে। অনেকেই স্যামুয়েল বেকেটকে মডার্ন প্লেরাইট না বলে বলেন পোস্ট মডার্ন প্লেরাইট। এই জন্য আমরা নেক্সট ক্লাসে যখন পোস্ট মডার্ন লিটারেচার শুরু করব, নেক্সট ক্লাসে যখন আমরা পোস্ট মডার্ন সাহিত্য পড়বো, তখনও কিন্তু আমরা স্যামুয়েল বেকেটের নাম নেব। স্যামুয়েল বেকেটকে অনেকেই মডার্ন, তবে উনি এতটাই অন্যরকম, যেটা একটু আগে বললাম যে স্যামুয়েল বেকেট উনি এতটাই অন্যরকম যে উনাকে অনেকেই মডার্ন প্লেরাইট বলতে নারাজ, উনাকে সবাই পোস্ট মডার্ন প্লেরাইট বলে আখ্যায়িত করেন। কেন? স্যামুয়েল বেকেট তার নাটক এতটাই অন্যরকম, এতটাই বৈপ্লবিক ভাবে অন্যরকম, যে সেটাকে জর্জ বার্নার্ড শ, অস্কার ওয়াইল্ড তাদের নাটকের মতো আপনি একই ধারায় ফেলতে পারবেন না, অনেক বেশি অন্যরকম। Friend and amanuensis of the major star of an earlier literary constellation, James Joyce. স্যামুয়েল বেকেট কিন্তু জেমস জয়েসের একজন বন্ধু।
জেমস জয়েসের বন্ধু। বেকেট changed the course of English drama with his first play. স্যামুয়েল বেকেট উনি এমন একটা নাটক লিখলেন, এমন একটা যুগান্তকারী নাটক উনি করে দিলেন। হি চেঞ্জ দ্য কোর্স অফ ইংলিশ ড্রামা, ইংরেজি নাটকের পুরো ধারাটাই উনি চেঞ্জ করে দিলেন। নাটক সম্পর্কে এতদিন যে কনসেপশন গুলো ছিল, আইডিয়া ছিল, উনি সবকিছু বদলে দিলেন, আমূল পরিবর্তন নিয়ে আসলেন। বেকেট চেঞ্জ দ্য কোর্স অফ ইংলিশ ড্রামা উইথ হিজ ফার্স্ট প্লে। তার নাটকটা রিটেন ইন ফ্রেঞ্চ ইন 1948। এটা প্রথমে উনি ফরাসি ভাষায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখেন 1948 সালে, and translate এবং নাটকের নাম দেন, লিখে রাখেন। আপনাদের যদি লাল সোনালী যত কালারফুল কলম আছে সেই কলম দিয়ে লিখে রাখেন, পয়েন্ট আউট করে, ওয়েটিং ফর গডো, ওয়েটিং ফর গডো। এটা স্টেজ হয় 1953 সালে। ওয়েটিং ফর গডো, এই ওয়েটিং ফর গডো এই নাটকের মাধ্যমে উনি পুরো আমূল পরিবর্তন করে দিলেন। ইংরেজি নাটক সম্পর্কে যত আইডিয়া ছিল, ধারণা ছিল, উনি সব তছনছ করে ভেঙে চুরমার করে দিলেন। বেকেট একাই, সিঙ্গেল হ্যান্ডেডলি, স্যামুয়েল বেকেট একাই পুরো ইংরেজি নাটকের মোড় ঘুরিয়ে দিলেন, যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসলেন। উনি পরবর্তীতে স্ট্রংলি ইনফ্লুয়েন্স এ ইয়াঙ্গার গ্রুপ অফ প্লেরাইটস ইনক্লুড হ্যারল্ড পিন্টার, যার ছবি তার নিচে আছে, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ছবিটা দেখতে পাচ্ছেন, উনি হ্যারল্ড পিন্টার, যার নাটক আপনারা পড়বেন অথবা অনেকে পড়েছেন হয়তো, হ্যারল্ড পিন্টারের নাটক। এরপর সাউথ আফ্রিকান অথল ফিগুয়েট আর টম স্টোপার্ট, এরা এখনকার সময়ের গুরুত্বপূর্ণ দুইজন। নিচে যে দুইজনের ছবি দেখতে পাচ্ছেন, একজন হ্যারল্ড পিন্টার আর একজন টম স্টোপার্ট, এরা দুইজনই বেকেট দ্বারা প্রবলভাবে অনুপ্রাণিত। বেকেট উনি একাই সব বদলে দিলেন। যেটা আমরা একটু আগে বললাম না, যে কবিতা বা উপন্যাসে যেরকম বড় ধরনের পরিবর্তন আসছে, নাটকে তো এলো না। যে পরিবর্তন, যে র্যাডিক্যাল চেঞ্জ ইন টেকনিক নিয়ে আমরা আক্ষেপ করছিলাম, সেই আক্ষেপটা ঘুচিয়ে দিলেন স্যামুয়েল বেকেট। These now at their height of their powers have benefited from the variety of outlets for their work, large scale, small stage, film, radio, television. এখন তো অনেকগুলো, আগে তো শুধুমাত্র ছিল একটাই স্টেজ, এখন তো লার্জ স্টেজ, স্মল স্টেজ, সিনেমা আছে, ফিল্ম, রেডিও, টেলিভিশন, এখন আবার ওয়েব সিরিজ। যত দিন যাচ্ছে সুযোগ আরো তত বেশি তৈরি হচ্ছে, and have helped to make London once again the capital city of the theatre world. একটা সময় এই ব্যাকেটের হাত ধরে, তারপর হ্যারল্ড পিন্টার, এদের হাত ধরে লন্ডন আবার হয়ে গেল ক্যাপিটাল সিটি অফ থিয়েটার ওয়ার্ল্ড। তাহলে আমরা এখন রিভিউ করি কাদের কাদের নাম আমাদের মনে রাখতে হবে। শেষ থেকেই যাই, স্যামুয়েল বেকেট, তার নাম তো মনে রাখতেই হবে, এবং উনি কি পরিবর্তন আনলেন সেটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলে জানবো, যখন আমরা পোস্ট মডার্ন লিটারেচার বেকেটকে দিয়ে আপনারা শেষ করতে পারেন এই ভেবেই যে বেকেট পুরো নাটকের ধারাকে উনি চেঞ্জ করে দিলেন। এই পর্যন্ত আমরা আজকে থাকবো, নেক্সট ক্লাসে আমরা ডিটেইলে যাব বেকেটের। আমরা নামগুলো আরেকটু রিপিট করছি প্রথম থেকে। অস্কার ওয়াইল্ড, জে.বি. শ, ডব্লিউ.বি. ইয়েটস, জে.এম. সিং, টি.এস. এলিয়ট, এরপর স্যামুয়েল বেকেট। এর মাঝামাঝি আপনারা চেষ্টা করবেন যে কয়জনের নাম আপনারা মনে রাখতে পারেন, বাট এই কয়জনের নাম মনে রাখতেই হবে: অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, ডব্লিউ.বি. ইয়েটস, জে.এম. সিং, টি.এস. এলিয়ট, এবং সবার শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যামুয়েল বেকেট। এই 6 জনের নাম
আপনারা মনে রাখবেন, তাদের অবদান মনে রাখবেন। 6 জনের নাম অবশ্যই মনে রাখতে হবে, বাকিগুলো হচ্ছে অপশনাল, আপনারা চেষ্টা করবেন যতদূর মনে রাখা যায়। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের মূল ফোকাস ছিল মডার্ন ড্রামা, 20th সেঞ্চুরি ড্রামা। এই নিয়ে আমাদের মডার্ন পিরিয়ড আমরা শেষ করছি, 20th সেঞ্চুরি। আমরা আগামী ক্লাসে চলে যাব পোস্ট মডার্ন পিরিয়ড। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখন থেকে 6টা পর্যন্ত আমি অ্যাভেলেবল আছি। যদি আপনাদের কোনো কাউন্সিলিং প্রয়োজন হয় সেটা নিয়ে আলোচনা করতে পারেন। যদি আপনারা আপনাদের প্রেজেন্টেশন নিয়ে কোনো কথাবার্তা বলতে চান বলতে পারেন। প্রেজেন্টেশন নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো সমস্যা নাই? প্রেজেন্টেশনের বিষয়টা হচ্ছে আপনারা প্ল্যান করা শুরু করে দেন। কন্টিনিউ ইওর প্ল্যানিং। হাতে সময় আছে, মাথা ঠান্ডা রেখে টপিক চুজ করেন। টপিক গুলো এমন ভাবে চুজ করবেন যেন সেটা 15 মার্কসের জন্য পারফেক্ট হয়। খুব বেশি বড়ও নেবেন না, আবার খুব বেশি ছোটও নেবেন না। এই জন্য আমাকে টপিক চুজ করার পর দেখিয়ে নেবেন। খুব বেশি বড়ও হওয়া যাবে না, খুব বেশি ছোটও হওয়া যাবে না। 10 মিনিট কথা বলতে হবে মিনিমাম। মিনিমাম 10 মিনিটস আপনার প্রেজেন্টেশন, কমপক্ষে 10 মিনিট। আপনারা যদি গ্রুপে কাজ করেন, যদি আপনারা 2জন গ্রুপে কাজ করেন তাহলে 2জনে 10-10-20 মিনিট। 3জন যদি করেন একসাথে 30 মিনিট। 4জন 40 মিনিট। মানে আপনারা গ্রুপেও যদি কাজ করেন তারপরও প্রত্যেকের 10 মিনিট করে প্রেজেন্টেশন দিতে হবে। আপনারা চাইলে গুগল মিটে এসে ভিডিও প্রেজেন্টেশন দিতে পারেন, অথবা আমি যেভাবে স্লাইড প্রেজেন্টেশন দেই এইভাবে স্লাইড প্রেজেন্টেশন দিতে পারবেন, অথবা আপনারা চাইলে অডিও প্রেজেন্টেশন দিতে পারবেন গুগল মিটে লাইভ একদম। সেক্ষেত্রে আমি ডেট দিয়ে দিব, ওই ডেটে এসে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। আপনারা চাইলে আমাকে ভিডিও রেকর্ড করে সাবমিট করতে পারেন, যদি অডিও রেকর্ড করেও আমাকে পাঠাতে পারেন, ইটস আপ টু ইউ। তবে আপনারা যখন রেকর্ডিং করে সাবমিট করবেন তখন এটার সুবিধাও আছে অসুবিধাও আছে। রেকর্ডিং যখন আপনারা সাবমিট করবেন তখন আপনারা, আমি কিন্তু ইনস্ট্যান্টলি আপনাকে কোনো ফিডব্যাক দিতে পারবো না। এমনিতে আপনি যখন গুগল মিটে এসে প্রেজেন্টেশন দিবেন তখন কিন্তু আমি আপনাকে ধরিয়ে দিতে পারবো যে এই জায়গায় ভুল হচ্ছে, অথবা আপনার প্রেজেন্টেশন হয়তো অতটা বেশি ভালো হয়নি, তখন আমি আপনাকে আপনার ওটা মেকআপ করার জন্য আপনাকে কিছু কোয়েশ্চেন করতে পারি। কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ওভারঅল মার্কসটা কিন্তু বাড়বে, আগাবে। সেই ক্ষেত্রে আপনি যদি রেকর্ড করে দেন সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। এই জিনিসটা মাথায় রাখবেন। প্ল্যান করতে থাকেন, আপনারা প্ল্যান করতে থাকেন। অবশ্যই আমাকে টপিক দেখিয়ে নেবেন, অ্যাপ্রুভ করে নেবেন। পরবর্তীতে যদি এমন হয় যে আপনার টপিকটা 15 মার্কসের জন্য স্ট্যান্ডার্ড না, তখন কিন্তু আপনি অনেক দেরি হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব প্রেজেন্টেশন টপিকটা চেক করে নেবেন। আজকে থেকেই ভাবা শুরু করেন কি নিয়ে কথা বলবেন। আপনার প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনার প্রেজেন্টেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ফাইনালের যে ইমপ্রেশন, এটা কিন্তু আপনার প্রেজেন্টেশনের উপর নির্ভর করে।
আপনার ফাইনালের যে ইমপ্রেশন সেটা কিন্তু প্রেজেন্টেশনের উপর নির্ভর করে। কিভাবে? আপনি আপনি যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা যদি ভালোভাবে দিতে পারেন, আপনার সম্পর্কে কিন্তু একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। আমরা যখন লাইভ ক্লাস নিতাম, ভার্সিটিতে যখন ক্লাস নিতাম, তখন কিন্তু আমরা মোটামুটি সবার সম্পর্কে একটা আইডিয়া আমরা নিতাম। দ্যাট দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন লাইভ ক্লাসে কিন্তু সবার ওইরকম পার্সোনাল এস্টিমেট আমি নিতে পারছি না, অনেকেরই নিতে পারছি না। সেক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা হচ্ছে একটা বিশাল বড় ভূমিকা রাখবে। প্রেজেন্টেশনটা মন দিয়ে দেবেন। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কনফিউশন, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। জিজ্ঞেস করবেন। কোনো রকম কনফিউশন নিয়ে বসে থাকবেন না। প্লিজ আস্ক মি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যতটুকু হেল্প করা যায়। আপনি যদি রেকর্ড করতে নাও পারেন, সেক্ষেত্রে আমাকে আপনি বললে আমি গুগল মিট লিংক দিয়ে দিব। ওই লিংকে এসে আপনি প্রেজেন্টেশন দিলেন, আমি রেকর্ড করে রাখলাম। আপনাকে রেকর্ড করতে হবে না। এমন যদি হয় যে আপনার নেট নাই, আপনার নেটের অবস্থা খুব খারাপ, সেক্ষেত্রে আপনি আমাকে ফোন করতে পারেন। আপনি আমাকে ফোন করলে আমি আপনার প্রেজেন্টেশনটা সেভ করে রেকর্ড করে রাখবো। বাট লেট মি নো, আমাকে জানাতে হবে। ইউ মাস্ট লেট মি নো, আমাকে জানান। আরো যদি কোনো প্রশ্ন থাকে প্রেজেন্টেশন সম্পর্কে, আপনারা চাইলে একা একাও প্রেজেন্টেশন দিতে পারবেন, চাইলে গ্রুপেও দিতে পারবেন। যদি গ্রুপে দেন, সেই ক্ষেত্রে শর্ত একটাই, আপনারা যতজনের গ্রুপ সেটাকে 10 দিয়ে গুণ করে ওই টাইমে হতে হবে। মানে প্রত্যেকেরই 10 মিনিট করে কথা বলতে হবে, প্রত্যেকেরই 10 মিনিট করে প্রেজেন্টেশন দিতে হবে। এখন বাকিটা আপনারা গোছাবেন, নিজেদের মতো করে গোছাবেন। প্রেজেন্টেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আরো করতে পারেন, নইলে আজকের মতো। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, স্যার টপিকটা এক্স্যাক্টলি কিরকম? একটা শুধু কি একটা পিরিয়ড, ধরেন এরকম শুধু রোমান্টিক পিরিয়ড, নাকি পোয়েট্রি অফ রোমান্টিক পিরিয়ড এরকম হবে? আপনি আপনার যেটা পছন্দ, আপনার আপনার পছন্দ অনুযায়ী আপনি টপিক চুজ করবেন। তারপর চুজ করার পর আমার কাছে আনলে আমি বলবো এটা কি 15 মার্কসের জন্য ঠিক আছে কিনা। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপরে একটা প্রেজেন্টেশন দিব, তাহলে আমি বলবো যে এটা পারফেক্ট টপিক না, এটাকে 15 মার্কসের জন্য নেওয়া যাবে না। আবার আপনি যদি বলেন রোমান্টিক পোয়েট্রি, এটা কিন্তু ওয়ে টু বিগ, বেশ বড়। মোটামুটি ব্যালেন্সে আছে হচ্ছে, ধরেন আপনি ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস, এটা নিয়ে আপনি 15 মার্কসের জন্য একটা টপিক বানাতে পারেন। আপনারা চিন্তা করেন, কাম আপ উইথ ইউর ওন টপিক, আপনি নিজের টপিক নিয়ে আসেন। চিন্তা করেন কি টপিক নিয়ে, চিন্তা করেন, জেনারেট ইউর ওন টপিক। তারপর সেটা আমাকে প্লিজ একটু ভেরিফাই করে নেন আমার কাছ থেকে। স্যার, হিস ফোকাস হিস করব কি? মানে প্রেজেন্টেশনটাতে ফোকাস করব কি? মানে নর্মালি জাস্ট জেনারেলি ডিসক্রাইব করে যাওয়া এই ধরনের কোনো কিছু? এটা তো আসলে আপনার উপরে, ইটস আপ টু ইউ। আপনি নিজের মতো করে চিন্তা করেন। ফোকাস হচ্ছে, এটা হচ্ছে টোটালি আপনার টপিকের উপরে। আপনার ইটস টোটালি ডিপেন্ডস অন ইউর টপিক। আপনি আপনার আলোচনা যদি শুধু হয় ইনফরমেটিভ, তাহলে তো হলো না। মানে আপনার নিজস্ব কিছু মতামত তো থাকতে হবে। পুরোপুরি যদি আপনি শুধু ডেটা ইনফরমেশন যদি উপস্থাপন করেন, তাহলে তো হলো না। আপনার ফোকাসটা থাকবে হচ্ছে আপনার পার্সোনাল অ্যানালিসিস, আপনি নিজস্ব যে বিশ্লেষণ। এই রমিন এত ডিটেল, এত বড় টপিক নিয়েন না। মানে একটু, খুব বেশি ছোটও হবে না আপনার টপিকটা, আবার খুব বেশি বড়ও হবে না, একটা ব্যালেন্স যেন থাকে। যেমন এটা বললাম, ফর এক্সাম্পল আপনি যদি ওয়ার্ডসওয়ার্থ নিয়ে যদি প্রেজেন্টেশন দেন, এটা আসলে আপনার উপরে। তবে শুধু ওয়ার্ডসওয়ার্থ নিয়ে প্রেজেন্টেশন দিলে এটা আবার
15-র জন্য একটু ছোট হয়ে যায়, আবার একটু বড় হয়ে যায়। 15 মার্কসের জন্য পারফেক্ট, ফর এক্সাম্পল ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস, এটা 15 মার্কসের জন্য ঠিক আছে। তারপরেও ইটস ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইয়োর প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশনের উপর এটা ডিপেন্ড করছে। আপনি কিভাবে সাজাচ্ছেন, আপনি আপনার ডেলিভারি কেমন, সবকিছুর উপরে ডিপেন্ড করছে। এটা একটু চিন্তা করেন, একটু মাথা খাটান কিভাবে কিভাবে প্রেজেন্টেশনটা দিতে পারেন। তবে প্রেজেন্টেশনটা হচ্ছে আপনার মার্কস এগিয়ে নেওয়ার কিন্তু একটা অপশন। প্রেজেন্টেশনের উপর বেস করেই কিন্তু আপনার, আচ্ছা, ভিক্টোরিয়ান পোয়েট ভার্সাস রোমান্টিক পোয়েটস, হ্যাঁ এটা একটা টপিক হতে পারে তুলনামূলক আলোচনা, রোমান্টিক পোয়েটস এবং ভিক্টোরিয়ান পোয়েটসদের মধ্যে তুলনামূলক আলোচনা। সেক্ষেত্রে আপনাকে ওই ট্রানজিশনটা খেয়াল রাখতে হবে যে আপনি নিয়ে কথা বলছেন, আপনি কিভাবে কথা বলছেন। প্রেজেন্টেশনটা এমন হতে হবে যে যা, বিশেষ করে আমি যেন কনফিউজ না হয়ে যাই, বা যারা শুনবে তারা যেন কনফিউজ না হয়ে যায়। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, সেক্ষেত্রে আপনারা যখন কথা বলবেন ওই পয়েন্ট গুলো যেন ক্লিয়ার থাকে। অবশ্যই আগে প্ল্যান করে নেবেন প্রেজেন্টেশনে কোন টাইমে কি কি বলবেন। এখন আপনারা চিন্তা ভাবনা করতে থাকেন, প্ল্যান শুরু করেন, হাতে সময় আছে, অবশ্যই আমাকে দেখিয়ে নেবেন। আর কোনো প্রশ্ন? স্যার টপিক সাবমিট করতে হবে কতদিনের মধ্যে, লাইক কবে টপিক সাবমিট করব? টপিক সাবমিট, এটা মানে আপনারা নেক্সট আপনাকে উইকের দেখাবো মধ্যে, কবে? হ্যাঁ এটা আপনারা ওই হয়তো 12 তারিখের মধ্যে বলবো, যে 12 তারিখের মধ্যে, 12 বা 14 তারিখের মধ্যে আমাকে একটা দেখানোর জন্য হয়তো বলবো। 14 তারিখ ধরে রাখেন, 14th জানুয়ারি হয়তো রিকোয়েস্ট করবো আপনাদেরকে, প্লিজ সাবমিট আ টপিক। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা পোস্ট মডার্ন লিটারেচার শুরু করে দিব। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ, টেক কেয়ার, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।